আসসালামু আলাইকুম। ইংলিশ মজা জব স্টুডিও থেকে সাথে আছি আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ। তো আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি বরাবরের মতো হাজির হয়েছি মূলত এনটিআরসিকে কেন্দ্র করে আমাদের যে ধারাবাহিক আয়োজন, অর্থাৎ আজকে আমার বাংলার আলোচ্য বিষয় হচ্ছে সমাস এবং সমাসের 3 নম্বর ক্লাস এবং 3 নম্বর এবং সর্বশেষ ক্লাস। আমরা কিন্তু ইতিমধ্যে 2টা ক্লাস করেছি। সমাস সম্পর্কে যে বিস্তারিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা জেনেছি। তো আজকের ক্লাসটাই কিন্তু আমরা সমাসটা পুরোপুরিভাবে শেষ করার চেষ্টা করব। তো যাই হোক, আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত, এবং যারা নতুন যুক্ত হয়েছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো শেয়ার দিয়ে আপনাদের পরিচিত যারা রয়েছেন চাকরি প্রত্যাশী সবাইকে সুযোগ করে দিতে পারেন, এবং একই সাথে মেনশন করতে পারেন যারা আসলে চাকরি প্রত্যাশী ভাই বোন যারা রয়েছেন, যারা আসলে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, সবাই যেন আপনারা উপকৃত হতে পারেন। তো আজকে আপনারা অনেকেই লাইভে যুক্ত হয়েছেন। ইবনে বতুতা সালাম জানিয়েছেন। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো রেখেছেন আল্লাহ। তো যাই হোক, আজকে আমরা কিন্তু 3 নাম্বার সমাসের যে ক্লাসগুলো রয়েছে সেই সমাসের ভিতরে যাব, তার আগে একটু স্মরণ করিয়ে দিই। আপনারা নিশ্চয়ই জানেন, যারা পরীক্ষা দিচ্ছেন অলরেডি অল ইন ওয়ান কোশ্চেন ব্যাংক থেকে, আপনারা নিশ্চয়ই জানেন এই বই থেকে আসলে কেমন পরীক্ষায় কমন পড়ছে এবং আপনারা কেমন উপকৃত হচ্ছেন। তো ইতিমধ্যেই কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় কিন্তু একটা নোটিশ দিয়েছেন, অ্যানাউন্সমেন্ট করেছেন। কি সেটা? যে 3 মাসের মধ্যে, অর্থাৎ আগামী 3 মাসের মধ্যে কিন্তু প্রাইমারি স্কুলের সার্কুলার আসছে, এবং একই সাথে হেড টিচার যারা গত বছর সার্কুলার হয়েছিল সেটার পরীক্ষা কিন্তু এখনও বাকি রয়েছে। তো সেটার পরীক্ষাও কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন। এবং আমরা এনটিআরসির কথা যদি বলি, এইটাও কিন্তু খুব তাড়াতাড়ি, খুব সম্ভবত সার্কুলার কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই সবগুলো পরীক্ষার জন্য আপনারা যদি ভালো করতে চান, ভালো প্রস্তুতিগুলোকে যদি আরও গুছিয়ে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু মডেল টেস্ট দেওয়ার বিকল্প নেই। তো আপনি যেখানেই কোচিং করুন, যেখানেই পড়াশোনা করুন, যেভাবেই পড়াশোনা করুন না কেন, অবশ্যই কিন্তু মডেল টেস্ট আপনাকে আরও এক ধাপ কিন্তু সবার থেকে এগিয়ে নিয়ে যাবে, আপনি যদি মডেল টেস্টগুলো ভালোভাবে দিন। তো যাই হোক, এই বিষয়টা বা এই বইটা কিন্তু মূলত মডেল টেস্ট, অর্থাৎ যারা আপনারা বই কিনেছেন আপনারা নিশ্চয়ই জানেন আপনারা কিন্তু ফ্রি পরীক্ষার সুযোগ পাচ্ছেন, এবং আপনাদের প্রস্তুতিগুলোকে কিন্তু আরও সহায়ক ভূমিকা পালন করছে। যাই হোক, তো আজকে আমরা কিন্তু সমাসের প্রথমে স্লাইডে দেখবে একটু। আচ্ছা, তো এখন প্রথমে স্লাইড বরাবরের মতো আমি যেটা করি নর্মালি, যারা নতুন করে যুক্ত হচ্ছেন আমাদের পেজটাতে কিন্তু বরাবরই বা প্রতিনিয়তই কিন্তু নতুন যারা অডিয়েন্স রয়েছেন, ফলোয়ার রয়েছেন, তারা কিন্তু আমাদের ক্লাসগুলো করে থাকেন। তো অনেকেই হয়তো এমন রয়েছেন আজকেই তার ফার্স্ট ক্লাস। তো যদি আপনার আজকেই প্রথম ক্লাস হয়ে থাকে, আপনার প্রতি অনুরোধ থাকবে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে সবগুলো সাবজেক্ট বলতে 4টা সাবজেক্ট, মূলত বাংলা, গণিত, ম্যাথ এবং জিকে, এই 4টা সাবজেক্টই কিন্তু আমাদের EM জব নামে যে এক ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবেন। তো আপনি যদি নতুনও হয়ে থাকেন, আপনি আগের ক্লাসগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু সুন্দরভাবে ধারাবাহিকভাবে কিন্তু দেওয়া রয়েছে, চাইলে কিন্তু আপনি সেখান থেকেও ক্লাসগুলো করে নিতে পারেন। তো এইটা মূলত সামারি, অর্থাৎ এই সমাস অধ্যায় থেকে নিবন্ধনে কেমন পরীক্ষায় আসছে বিগত বছরগুলোর থেকে, সেটারই মূলত একটা সামারি বলা যায়। আর মুখস্থ বেজের কথা আবারও বলে দেই, এইটা মূলত এনটিআরসির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং একই সাথে আমি কিন্তু বারবারই একটা কথা বলি যে মুখস্থ বেজ যেগুলো রয়েছে, অর্থাৎ মেমোরাইজিং যে বিষয়গুলো যেমন বাগধারা রয়েছে, পরিভাষা, সমার্থক, এই টাইপের যে বিষয়গুলো রয়েছে সবগুলো কিন্তু আপনি বিগত প্রশ্ন আগে একদম তামা করে শেষ করতে হবে। দেন যদি আপনার ইচ্ছা হয় তাহলে যে কোনো সিরিজের একটা বই থেকে কিন্তু ভেতর থেকে বিস্তারিত জেনে নিতে পারেন। যাই হোক, তো আমাদের আজকে কিন্তু আমরা সমাস শেষ করব, এবং আজকে সমাসের আলোচ্য বিষয় হচ্ছে কি, কয়েকটা বিষয় জানবো। একটা হচ্ছে তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস এবং নিত্য এবং প্রাদি সমাস। এই 4টা মূলত আমরা জানার চেষ্টা করব। তো সবাই একটু আমরা মনোযোগ দেই। আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন, ক্লাসগুলো করছেন, অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসতে পারেন, বা আমার ক্লাসগুলো কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে, কেননা এই বিষয়গুলো বা এই টপিকগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল টাইপ। যদি আপনি বুঝতে পারেন, একটু মনোযোগ দেন, তাহলে কিন্তু একদম ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা দেখব যে প্রথমে কি বলা রয়েছে, একটু খেয়াল করি। তৎপুরুষ সমাস, আমরা বেসিক বিষয় যদি খেয়াল করি, বেসিক যে বিষয় রয়েছে এখান থেকেও কিন্তু পরীক্ষায় এসে থাকে। কীরকম
এখানে বলা হয়েছে যে পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে তৎপুরুষ সমাস নিষ্পন্ন হয়। এখানে পূর্বপদ আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে বেসিক যে ক্লাসগুলো করিয়েছি আমরা কিন্তু দেখেছি যে সমস্ত পদ কোনগুলো, পূর্বপদ, পরপদ, সমসমান পদ সবগুলোই কিন্তু বেসিক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তো যদি আপনি ক্লাসে নতুন হয়ে থাকেন আমাদের পূর্বের ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, সেটা দেখে নিতে পারেন। হ্যাঁ, দেখে নিয়ে তাহলে আপনার জন্য আরও ক্লিয়ার হয়ে যাবে। তো পূর্বপদের বিভক্তি লোপে, পূর্বপদ বলতে কী বোঝাচ্ছে এখানে, সমস্ত পদের দুইটা অংশ থাকে আমরা জানি, যে একটা অংশ হচ্ছে পূর্বপদ আর একটা অংশ পরপদ বা কি উত্তরপদ। এই পরপদের নামে কিন্তু উত্তরপদ বা শেষ পদ বা কি আদ্যপদ, তো এই সবগুলো কিন্তু একই নাম। তো এখন পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে তৎপুরুষ সমাস নিষ্পন্ন হয়। এক্ষেত্রে কি হয়, পরপদের প্রধান অর্থ হচ্ছে প্রধান থাকে। আমরা কিন্তু জেনেছি যে প্রধান কিভাবে থাকে। হ্যাঁ, এর আগে কিন্তু আমরা একটা স্লাইডে দেখিয়েছি যে কোন কোন পদ মূলত পরপদ প্রধান কোনগুলো, উত্তরপদ পূর্বপদ প্রধান কোনগুলো, এগুলো কিন্তু আমরা জেনে আসছি। তো এখন মূলত আমরা দেখব যে খেয়াল করি তৎপুরুষ সমাসের কিন্তু আরও একটা নাম রয়েছে, এটা একটু আমরা মাথায় রাখবো। এটার নাম হচ্ছে কি, কারক লোপী। কারক লোপী। তো পরীক্ষায় কিন্তু এই তৎপুরুষ সমাস না এসে এর বিকল্প হিসেবে কিন্তু কারক লোপীও দেওয়া থাকতে পারে। তো আপনি যদি এই তৎপুরুষ সমাসের বিকল্প নাম না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটার সঠিক অ্যান্সার দিতে পারবেন না। হ্যাঁ, এটা একটা বিষয়। তো আমরা এই বিষয়টা একটু মাথায় রাখবো যে কারক লোপী হচ্ছে তৎপুরুষ সমাসের কিন্তু বিকল্প নাম বলা যেতে পারে। তো খেয়াল করি এইটাতে মূলত পরপদটা আসলে প্রাধান্য পাবে। পরপদ বলতে কীরকম, তো এখানে উদাহরণ রয়েছে যে রথ দেখা। তার আগে একটা কথা বলে নেই, তৎপুরুষ সমাসের ক্ষেত্রে মূলত আমরা যে কারক যখন পড়িয়েছি, আমি যখন কারকের যে ক্লাসগুলো করেছি তখন কিন্তু আমরা বিভক্তি সম্পর্কে জেনে আসছি। আমরা নিশ্চয়ই জানি যে বিভক্তি কিন্তু যে 7 প্রকারের রয়েছে সেই বিভক্তিগুলো আমাদের জানতে হবে, এবং এই বিভক্তির সাথে রিলেটেড করে কিন্তু এই তৎপুরুষ সমাসের যে প্রকারগুলো রয়েছে সেই প্রকারগুলোর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই বিভক্তিটা সহায়ক ভূমিকা পালন করবে। তো যাই হোক, আমরা একটু আসছি পরপর সিকোয়েন্স অনুযায়ী। তো একটু খেয়াল করি, বেসিক তথ্য কয়েকটা দেওয়া রয়েছে, তার মধ্যে কী কী রয়েছে খেয়াল করি। তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রধান। এখানে পরপদ বলতে কি রয়েছে, আমরা যদি এই রথ দেখা, এটা হচ্ছে কি পদ আমরা জানি, সমস্ত পদ। এই সমস্ত পদের রথটা হচ্ছে কি পূর্বপদ আর দেখা হচ্ছে কি পরপদ। তার মানে এখানে কি, এখানে বলছে কি রথ দেখা বলতে কি বোঝায়, রথকে দেখা, অর্থাৎ এখানে আসলে দেখাটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। সেই হিসেবে কিন্তু বলা হয়েছে যে পরপদ প্রধান। তারপর তৎ অর্থ আমরা জানি, তৎ মানে হচ্ছে তার, আর তৎপুরুষ মানে হচ্ছে তার পুরুষ। আর তৎপুরুষ সমাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবো। কিসের বিপরীত, তৎপুরুষ সমাস হচ্ছে অব্যয়ভাব সমাসের বিপরীত, পরীক্ষায় আসতে পারে। তৎপুরুষ সমাসের বিপরীত সমাসের নাম কি, এটা হচ্ছে অব্যয়ভাব সমাসের বিপরীত। আচ্ছা, তো পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে তৎপুরুষ সমাস হয়। কীরকম পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে আমরা দেখে আসছি। পূর্বপদে বিভক্তি এখানে কি, রথ আমরা যখন কি ব্যাস বাক্য করছি সেটা হচ্ছে রথকে, এখানে কে রে, কি কে রে হচ্ছে একটা বিভক্তি। তার মানে কি এখানে সমস্ত পদটা হচ্ছে বিভক্তি লোপ পেয়ে এটা কিন্তু তৈরি হচ্ছে। আচ্ছা, তো এখন খেয়াল করবো আমরা যে তৎপুরুষ সমাস মূলত আসলে কত প্রকার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তৎপুরুষ সমাস হচ্ছে টোটালে 9 প্রকার। তার ভিতরে দ্বিতীয় থেকে শুরু। আমরা বিভক্তির সাথে যদি চিন্তা করি, জাস্ট ফার্স্ট বিভক্তি বা শূন্য বিভক্তিটা বাদে, অর্থাৎ দ্বিতীয় বিভক্তি থেকে খেয়াল করি, এখানে দ্বিতীয় তৎপুরুষ বিভক্তির মতোই কিন্তু একই রকম। যদি চিন্তা করি যে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয়া, চতুর্থী, এভাবে সপ্তম পর্যন্ত, এবং এক্সট্রাভাবে কী কী রয়েছে, উপপদ, অলোক এবং নং তৎপুরুষ। এইটা একটু আমাদের অনেকেই উচ্চারণগত সমস্যা রয়েছে। এটা উচ্চারণ মূলত হচ্ছে নং বা হচ্ছে কি নইং, এটার উচ্চারণ মূলত হচ্ছে নং তৎপুরুষ, নইও না। হ্যাঁ, এটা উচ্চারণ আমরা কি করব, নং তৎপুরুষ বা নইং তৎপুরুষ। যাই হোক, তো আমরা তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কিন্তু বিভক্তির সম্পর্কে আগে জানব। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি যে আমরা কারক নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু আমরা জেনে আসছি যে কারক মূলত বিভক্তির ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করে। তো বিভক্তিটা মূলত কত প্রকার আমরা জানি। বিভক্তির ক্ষেত্রে যে নির্ণয় করার যে বিষয়গুলো রয়েছে, প্রথমা বিভক্তি অ বা শূন্য বিভক্তি, তারপর দ্বিতীয় বিভক্তি হচ্ছে কি কে রে, তৃতীয় বিভক্তি হচ্ছে
দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থ বিভক্তি হচ্ছে কে রে, জন্য তোরে বা হচ্ছে কি নিমিত্তে। আর পঞ্চম বিভক্তি হচ্ছে কি রয়েছে এখানে, হইতে, থেকে, চেয়ে, এবং ষষ্ঠ বিভক্তি যেটা রয়েছে বা ষষ্ঠী বিভক্তি কি রয়েছে, র এর, এবং সপ্তমী হচ্ছে এ অন্তুস্থ অ এবং তে। এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। তো এই বিভক্তি যারা আপনারা জানেন না তারা কিন্তু আপনারা এই তৎপুরুষ সমাস নির্ণয় করতে পারবেন না, সাফ কথা। তো আপনি যদি তৎপুরুষ সমাস শিখতে চান, জানতে চান, তার আগে অবশ্যই আপনাকে এই বিভক্তিটা মুখস্থ করতে হবে, মাস্ট বি, করতেই হবে। কারণ বিভক্তি ছাড়া কিন্তু এখানে খেয়াল করুন, এখানে দ্বিতীয় তৎপুরুষ থেকে শুরু করে একদম সপ্তমী পর্যন্ত এই যে 5টা বিভক্তি রয়েছে এখানে, বা 6টা বিভক্তি, 5টা বিভক্তির কথা রয়েছে এখানে, 6টা। তো এই 6টা বিষয়গুলো কিন্তু আপনি পূরণ করতে পারবেন না, নির্ণয় করতে পারবেন না, যদি না আপনি এই বিভক্তিগুলো সঠিকভাবে নির্ণয় করতে না পারেন। তো যাই হোক, আমি ধরেই নিচ্ছি আপনাদের এগুলো মুখস্থ রয়েছে, যেহেতু আমি কারকের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো অলরেডি পড়ে আসছি, নোটগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, স্লাইডগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো যাই হোক, খেয়াল করি। আচ্ছা, তো এখন আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাসটা আসলে কীরকম সেইটা একটু আমরা জানার চেষ্টা করব। এখন বিষয়টা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমরা জানবো যে দ্বিতীয় তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমরা জানবো যে এই তৎপুরুষ সমাসটা আসলে কিভাবে নির্ণয় করা যায়। তো আমরা খেয়াল করি দ্বিতীয় তৎপুরুষ সমাসের নিয়মটা আসলে কি সেটা একটু দেখব। এখানে বলা হয়েছে কি, পূর্ব পদে দ্বিতীয় বিভক্তি কে রে লোপ পাবে। আমরা একটু আগে জেনে আসছি যে দ্বিতীয় বিভক্তি কি রয়েছে এখানে, কে রে। একটু খেয়াল করি, দ্বিতীয় বিভক্তিটা হচ্ছে কে রে। তাহলে এখানে বলছে যে পূর্ব পদে দ্বিতীয় বিভক্তিটা হচ্ছে লোপ পাবে। লোপ পেয়ে কি হবে, যে লোপ পেয়ে যে সমাস হবে সেটা হচ্ছে কি, মূলত দ্বিতীয় তৎপুরুষ সমাস। তো এখানে উদাহরণে রয়েছে কি রয়েছে, কলা বেচা। এখানে উদাহরণে খেয়াল করি যে কলা বেচা, কলা বেচাকে যদি আমরা এটা যদি আমরা করি, সমাস নির্ণয় করি, তাহলে কি হবে, কলাকে বেচা। তো এখানে কলাকে বেচার সাথে, অর্থাৎ কলার সাথে যে কয় একার বিভক্তি রয়েছে সেটা কিন্তু সমস্ত পদে দেয়া নাই। অর্থাৎ সমসমান পদে যদি আমরা কি করি, এই বিভক্তিটা যদি তুলে দেই বা তুলে দিয়ে যে সমাসটা হবে, মূলত সেটাকে আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস বলবো। আচ্ছা, তো এই দ্বিতীয় তৎপুরুষ সমাসটা কিন্তু আরও একটা নাম রয়েছে, সেটা হচ্ছে কি, কর্মকারকলোপী সমাস। তো এখন এখানে যে উদাহরণগুলো রয়েছে, এই উদাহরণগুলো লক্ষ্য করলে আমরা কিন্তু দেখতে পাবো কি, যে ভয়প্রাপ্তকে যদি আমরা ভাঙাই সেটা হচ্ছে কি হবে, ভয়প্রাপ্তকে যদি ভাঙানো হয় সেক্ষেত্রে কিন্তু এটা কি হবে, ভয়কে প্রাপ্ত, একটা বিভক্তি রয়েছে, দ্বিতীয় বিভক্তি। তারপর কি, স্বর্গকে প্রাপ্ত, বধূকে বরণ, দুঃখপ্রাপ্তকে যদি ভাঙানো হয় দুঃখকে প্রাপ্ত, পদত্যাগকে যদি ভাঙানো হয় পদত্যাগ, পদকে হচ্ছে কি ত্যাগ। তো এই সবগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বিভক্তি, দ্বিতীয় বিভক্তি লোপ হয়ে যে সমাসটা হয় তাকে আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস জানবো। এখন একটু নিয়ম আলাদাভাবে আসে, একটু ডিপে যাব, আমরা একটু ডিপলিভাবে চিন্তা করব। খেয়াল করি, এখানে লেখা আছে যে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। কি সেই নিয়ম, এই নিয়মটা আমরা একটু দেখব। এই নিয়ম জানলে কিন্তু আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। খেয়াল করি, এখন নিয়ম নাম্বার 1 কি নিয়ম রয়েছে এখানে, খুবই ইজি নিয়ম, হ্যাঁ, একদম খুবই সহজ। একটু চিন্তা করি, দেখি একটু, যে পূর্ব পদে কি থাকবে, চির থাকলে দ্বিতীয় তৎপুরুষ হবে। নাম্বার 1, 1 নম্বর নিয়ম জানলেন, পূর্ব পদে কি থাকবে, চির। এখন পূর্ব পদটা কি আমরা কিন্তু সবাই জানি, পূর্বপদ এইটা হচ্ছে কি, সমস্ত পদ, রাইট? আমরা সবাই জানি এটা হচ্ছে সমস্ত পদ। তাহলে এই যে চির, সমস্ত পদের পূর্ব যেটা, এটা কিন্তু চির রয়েছে। তার মানে এখানে বলছে কি, যে পূর্ব পদে, অর্থাৎ সমস্ত পদের পূর্বপদ এবং পরপদ। আমরা জানি চির হচ্ছে পূর্বপদ আর সখী হচ্ছে পরপদ বা উত্তরপদ। তাহলে এই পূর্বপদে যদি চির থাকে তাহলে সেটা কি হবে, দ্বিতীয় তৎপুরুষ সমাস। শেষ। একটু উদাহরণগুলো খেয়াল করি, চির বসন্ত, চির সুখী, চির দুঃখী, চির বঞ্চিত, এরকম যত চির আছে সবগুলোই কিন্তু কি হচ্ছে, দ্বিতীয় তৎপুরুষ সমাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট নিয়ম একটু খেয়াল করি। নেক্সট নিয়ম কি, যদি পরপদ, এখন আমরা কিন্তু সমস্ত পদের 2টা পদের কথা জানি। নাম্বার 1
পূর্বপদ এবং নাম্বার 2 হচ্ছে কি পরপদ। তাহলে আমরা প্রথমে দেখলাম হচ্ছে চিরটা থাকবে কোথায়, পূর্বপদে মানে শুরুতে থাকবে, আর পরপদটা হচ্ছে শেষে। অর্থাৎ এখানে বলা হয়েছে কি পরপদে যদি স্থায়ী থাকে তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। সেটা কীরকম একটু উদাহরণগুলো খেয়াল করি, যে দীর্ঘস্থায়ী, এখানে একটা স্থায়ী রয়েছে শেষে, ক্ষণস্থায়ী, হ্যাঁ, এই সবগুলো যদি শেষে যদি স্থায়ী থাকে কিন্তু তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সেটা হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তাহলে দুইটা নিয়ম জানলাম, নাম্বার 1 একটা চির থাকবে পূর্বপদে, স্থায়ী থাকবে হচ্ছে কি পরপদ বা শেষ পদে। আর 3 নম্বর নিয়ম একটু খেয়াল করি, 3 নম্বরের মধ্যে কয়েকগুলো নিয়ম রয়েছে, একটু খেয়াল করি। 3 নম্বর নিয়মে কি রয়েছে, যে সমস্ত পদের শেষেই, সমস্ত পদ আমরা জানি কোনগুলো সমস্ত পদ, এটাকে কিন্তু সমস্ত পদ বলবো আমরা, তাই না? সমস্ত পদ হচ্ছে ক্ষণস্থায়ী। আচ্ছা, এই সমস্ত পদের শেষে কি থাকবে, প্রাপ্ত, পণ্য, পত, আশ্রিত, অতীত, এগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলবো। এখন উদাহরণগুলো একটু খেয়াল করি তাহলেই বুঝতে পারবো। এখানে পণ্যর ক্ষেত্রে কি কি উদাহরণ রয়েছে, বিপদাপন্ন, তাহলে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে, বিপদকে আপন্ন, তাই না? শরণাপন্ন, তারপর কি মরণাপন্ন, সবগুলোর ক্ষেত্রে কিন্তু ভাবাপন্ন, হ্যাঁ, সব জায়গায় কিন্তু কি রয়েছে, একটা পণ্য রয়েছে। তো এই পণ্য যদি থাকে সেক্ষেত্রে কি হবে, দ্বিতীয় তৎপুরুষ। তারপরে রয়েছে কি অতীত, অতীত যদি থাকে শব্দের মধ্যে যদি দুঃখাতীত, যেমন দুঃখাতীত, বর্ণনাতীত, শোকাতীত, তারপর কি আনন্দাতীত, ভাষাতীত, সংখ্যাতীত, এই যে অতীত, উচ্চারণ সুবিধার ক্ষেত্রে বা উচ্চারণের সময় কিন্তু আমরা অতীত বুঝতে পারছি। আচ্ছা, আশা করি সাউন্ডের প্রবলেম সলিউশন হয়েছে, আশা করি সমস্যা হচ্ছে না। হ্যাঁ, যাই হোক, তো এখন অতীত সম্পর্কে আমরা জানলাম যে অনেকগুলো বিষয় বা অনেকগুলো শব্দের ক্ষেত্রে যদি আমরা কি জানলাম, প্রথমে পণ্য, তারপর অতীত যদি থাকে সেক্ষেত্রেও কি হবে, দ্বিতীয় তৎপুরুষ সমাস। তারপর আরও কিছু শব্দ রয়েছে, খেয়াল করি। গত, গত যদি শব্দের ভিতরে পুঁথিগত, ব্যক্তিগত, তারপর কি এই যে গতগুলো রয়েছে, শরণাগত, হস্তগত, কুক্ষিগত, এই সবগুলো গত যদি থাকে তাহলে কি হবে, সেটাকে আমরা দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলবো। তার পরবর্তীতে প্রাপ্তর কথা যদি বলা হয়, তো প্রাপ্তটা আসলে কি, এই প্রাপ্তটা হচ্ছে কি, এখানে শব্দের মধ্যে বা সমস্ত পদের শেষে কিন্তু কি রয়েছে, প্রাপ্ত রয়েছে। তার মানে কি, যদি পরপদ বা উত্তর পদে যদি প্রাপ্ত থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে কি বলবো, এটাকে কি বলবো, দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলবো। নেক্সট হচ্ছে কি আশ্রিত বলতে কি বুঝি আমরা আসলে, আশ্রিত বলতে চরণাশ্রিত, তারপর কি রয়েছে দেবাশ্রিত, দুর্গাশ্রিত, পদাশ্রিত। তো এই যে আশ্রিতর যে বিষয়গুলো এগুলো যদি থাকে তাহলে আমরা সেগুলোকে কি বলবো, তৎপুরুষ সমাস তো বটেই, বাট এটা হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তাহলে আমরা কয়েকটা নিয়ম জানলাম দ্বিতীয় তৎপুরুষ সমাসের ক্ষেত্রে। একটা হচ্ছে সমস্ত পদের শুরুতে হচ্ছে চির থাকবে, যেমন চিরকাল ব্যাপিয়া সুখী, তাই না, চির সুখী, চির থাকবে। এবং পরবর্তীতে কি জানলাম, স্থায়ী থাকবে, ক্ষণস্থায়ী, হ্যাঁ, আমরা কিন্তু জেনে আসছি। তারপরে কি কি জানলাম, এই যে বিষয়, তবে একটা খেয়াল করি একটু ব্যতিক্রম রয়েছে, এই বিষয়টা আমরা একটু আলাদাভাবে মাথায় রাখবো। এই যে ধারণাতীত, আমরা কিন্তু অতীত সম্পর্কে জেনে আসছি, যদি অতীত থাকে সেই ক্ষেত্রেও কিন্তু কি হবে, দ্বিতীয় তৎপুরুষ। তাহলে এটা একটু ব্যতিক্রম, এটা আমরা মাথায় রাখবো। এটা কিন্তু কি রয়েছে, ধারণাতীত, অর্থাৎ ধারণার অতীত, ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। তো সমাস, আপনি যখন সমাস শিখবেন আপনাকে মাথায় রাখতে হবে, আপনি নিয়ম প্র্যাকটিস করবেন এবং একই সাথে প্রচুর পরিমাণ উদাহরণগুলো প্র্যাকটিস করবেন। আমি বারবার প্র্যাকটিস করার কথা এই কারণে বলি যে পরীক্ষার সেন্টারে এমনও হয় যে আপনি নিয়ম জানেন না কিন্তু আপনি সঠিক অ্যান্সার করতে পারেন। এটা হয় কখন, এটা তখনই হবে যখন আপনি প্রচুর এক্সাম্পল দেবেন, প্রচুর পরীক্ষা দিবেন, প্রচুর বিগত প্রশ্ন প্র্যাকটিস করবেন, তখন কিন্তু আপনার পুরোপুরি আয়ত্ত চলে আসবে। আর আরও একটা কথা আমি অ্যাড করে দেই, সেটা হচ্ছে যারা বোর্ড বই, বিশেষ করে পুরাতন বোর্ড বই যেটা ছিল 20 সালের আগে এবং নতুন বোর্ড বই, এই দুইটা বোর্ড বইকে আপনি সমন্বয় করে নেবেন বা আপনি সংগ্রহ করবেন। সংগ্রহ করে এই যে তৎপুরুষ সমাস শুধু না, এরকম যত সমাস আসে, যত অধ্যায়ের যেই বিষয়গুলো রয়েছে সবগুলো আপনি কি করবেন, উদাহরণগুলো একটু রিডিং করবেন। কেন বলছি,
আপনি পরীক্ষার সেন্টারে গিয়ে অনেক সময় মাথা ঘুরে বা মাথা অনেক সময় কাজ করবে না। আপনি এমনিতেও দেখবেন যে আপনি নিয়ম তো অবশ্যই জানবেন, আপনি নিয়ম 100% জানবেন, শিখবেন, অবশ্যই শিখবেন। কিন্তু আপনি যদি এই বোর্ড বইয়ের যে উদাহরণগুলো রয়েছে, উদাহরণগুলো যদি আপনি আলাদাভাবে একটু রিডিং পড়েন, জাস্ট রিডিং পড়েন, খেয়াল করে দেখবেন ওই রিডিং পড়া বা বইয়ের ভিতর থেকে কিন্তু উদাহরণ হুবহু পরীক্ষায় কিন্তু তুলে দেওয়া হয়। আপনি এটা খেয়াল করে দেখতে পারেন। তো যাই হোক, বোর্ড বইয়ের বিষয়টা আমরা একটু ভালোভাবে পড়ার চেষ্টা করব। তো এখন আসি তৃতীয়া তৎপুরুষ সমাস। তৃতীয়া তৎপুরুষ সমাসটা আসলে কীরকম খেয়াল করি। এখানে আমরা জানি কি, আমরা বিভক্তির ক্ষেত্রে কিন্তু জানি তৃতীয় বিভক্তি কী কী রয়েছে, দ্বারা, দিয়ে, কর্তৃক, তাই না? তাহলে দ্বারা দিয়ে কর্তৃকটা কি হচ্ছে, এটা লোপ পেয়ে যে সমাসটা হচ্ছে তাকে আমরা কি বলছি, তৃতীয়া তৎপুরুষ সমাস। এখন এখানে খেয়াল করে বিজ্ঞান সম্মতকে যদি আমরা ভাঙানো হয় বা আমরা যদি ভাঙাই তাহলে কি হবে, বিজ্ঞান দ্বারা সম্মত, তার মানে এই যে দ্বারা, এটা কিন্তু তৃতীয়া বিভক্তি, তাই না? আমরা কিন্তু একটু আগে জেনে আসছি যে বিভক্তিগুলো কিন্তু মাস্ট বি, অবশ্যই কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে, জানতে হবে। আচ্ছা, তো এখন করণ কারক রূপী সমাস বলে, অর্থাৎ পূর্বপদ কি হচ্ছে, একটি উপকরণ। আমরা কিন্তু করণ কারক জেনে আসছি। আমরা যদি করণ কারকের কথা বলি, মূলত করণ কারকের সময় কিন্তু আমরা জেনে আসছি কি, যন্ত্র, সহায়ক বা উপায় বা কোনো মাধ্যম, তাই না? তাহলে এরকম উপকরণ, যন্ত্র বা কাজের মাধ্যম যদি বোঝায় সেক্ষেত্রে কি হবে, পরপদের উপকরণ হিসেবে কাজ করবে। এটা পরপদের উপকরণ হিসেবে কিন্তু এটা কাজ করবে। তো এখন উদাহরণগুলো আমরা একটু খেয়াল করি। এই সবগুলো উদাহরণগুলো কিন্তু দেয়া রয়েছে কি, তৃতীয়া তৎপুরুষ সমাসের, অর্থাৎ শ্রমলব্ধ যদি চিন্তা করে, শ্রম দ্বারা লব্ধ, মন্ত্রমুগ্ধ, মন্ত্র দ্বারা মুগ্ধ, লিপি দ্বারা, হ্যাঁ, এই সবগুলোই কিন্তু দ্বারা, দিয়ে, কর্তৃক, অর্থাৎ এই তিনটা, এই তৃতীয়া যে বিভক্তি রয়েছে এই তৃতীয় বিভক্তিকে চিন্তা করে কিন্তু এর সাথে রিলেট করে আমরা এটা বলতে পারছি, এটা হচ্ছে কি তৃতীয়া তৎপুরুষ সমাস। এখন খেয়াল করে তৃতীয় তৎপুরুষ সমাসের ক্ষেত্রে একটু কিছু গুরুত্বপূর্ণ নিয়ম, বেসিক বিষয় ছাড়াও। আচ্ছা, ওকে, খেয়াল করি। এখন এখানে বলা হয়েছে কি, যে কয়েকটি বিষয় রয়েছে, খেয়াল করি। হীন, শূন্য, কম, পূর্ণ, উন, এগুলো যদি থাকে তাহলে কি হবে, সমস্ত পদে যদি এগুলো থাকে তাহলে তৃতীয়া তৎপুরুষ সমাস হয়। এখন কি রকম খেয়াল করবো আমরা, এখানে যে উদাহরণগুলো রয়েছে এই সবগুলো উদাহরণের ভিতরে কি রয়েছে, শব্দের ভিতরে আমরা কিন্তু এটা জানি, এটা হচ্ছে কি, বায়ুশূন্যকে বায়ুপূর্ণ, বায়ুশূন্য, এগুলোকে আমরা কি জানি, সমস্ত পদ, তাই না? সমস্ত পদ, আর এগুলো কি সমস্যমান পদ, তাই না? ব্যাস বাক্য যেটাই আমরা বলি। তো যাই হোক, তো এখন এই যে সমস্ত পদের সাথে একটা কি আছে, পূর্ণ, এই যে এখানে যে পূর্ণ আছে, তাই না, পূর্ণ, তাহলে কি হীন, এখানে কিন্তু হীন রয়েছে, তারপর কি দৃষ্টিহীন বা দৃষ্টি, তারপর কি এক কোণ, এই যে উন, এক দ্বারা উন, একোণ মানে কি এক দ্বারা উন, তারপর কি হীন, গুণহীন, জনহীন, পাঁচ কম, এই যে কম, এখানে কিন্তু কম রয়েছে। তাহলে আমরা কি জানলাম, যে সমস্ত পদের ক্ষেত্রে যদি কি থাকে, এই বিষয়গুলো থাকে, হ্যাঁ, হীন, শূন্য, কম, তো এগুলো যদি থাকে সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে বলবো হচ্ছে আমরা তৃতীয়া তৎপুরুষ সমাস। এখানে সবগুলো উদাহরণের মধ্যে রয়েছে হীন, ক্ষমাহীন, জ্ঞান শূন্য, ক্রিয়াহীন, প্রতিশূন্য, এই সবগুলো কি রয়েছে, এই সবগুলো হচ্ছে কম, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে যদি থাকে তাহলে আমরা জানলাম এগুলোকে আমরা তৃতীয়া তৎপুরুষের ভিতরে অন্তর্ভুক্ত করব। আরেকটা নিয়ম রয়েছে কি, সাধারণত কোনো ধাতু দ্বারা যদি কোনো কিছু বোঝানো হয়, তাই না? ধাতু বলতে কি বোঝায়, ধাতব পদার্থ। যেরকম আপনারা কিন্তু বিয়ে বাড়িতে কি করেন, যাদের হচ্ছে বিয়ে হয় নর্মালি, মেয়েদের ক্ষেত্রে কি হয়, একটা স্বর্ণের আংটি পরেন বা কি করেন, একটা ডায়মন্ডের আংটি বা ডায়মন্ডের যে কোনো ধাতব বস্তু। তাহলে এটাই বোঝাচ্ছে যে পূর্ব পদে উপকরণবাচক যদি থাকে তাহলে সাধারণত উপকরণবাচক কি, সাধারণত কোনো ধাতুর কথা বলা হচ্ছে, তাহলে এবং শেষে যদি বিশেষ্য পদ থাকে তাহলে তৃতীয় তৎপুরুষ, তাই না? তো এখন কথা হচ্ছে এখানে কি, স্বর্ণ, হ্যাঁ, স্বর্ণ, হীরক, এগুলো কি একটা ধাতব বস্তু, তাহলে স্বর্ণ মণ্ডিত, তারপর কি স্বর্ণ নির্মিত, হীরক খচিত, এগুলো কি হীরক দ্বারা খচিত, এই সবগুলো কিন্তু কি হবে, তৃতীয়া তৎপুরুষ। তার মানে কি, যন্ত্র, সহায়ক বা উপায়, আমরা পড়ে আসছি না করণ কারকটা কিভাবে হয়, কি যন্ত্র, সহায়ক বা উপায় মানে কি, একটা হীরা দ্বারা বা স্বর্ণ দ্বারা,
তাই না, ব্যাপারগুলো এরকম। যাই হোক, তো এখন চতুর্থী তৎপুরুষ সমাসটা আমরা একটু দেখব। চতুর্থী তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমরা জানি প্রথমে বিভক্তির কথা যদি চিন্তা করি আমরা জানি কে রে, জন্য, তরে বা কি নিমিত্তে বা উদ্দেশ্যে, তাই না। তো এগুলো যদি লোপ পেয়ে যে সমাস হয় তাকে আমরা চতুর্থী তৎপুরুষ সমাস বলবো। এখন গুরুকে ভক্তি আমরা কিন্তু কি পড়েছি, সম্প্রদান কারকের ক্ষেত্রে জেনে আসছে যে বিনা স্বার্থে, আমরা কিন্তু অনেক অনেক গল্প করে কিন্তু মজা করে কিন্তু ক্লাসগুলো করেছিলাম যে বিনা স্বার্থে বা সত্য ত্যাগ করে হলে সেটা হচ্ছে কি হয়, সম্প্রদান কারক, তাই না। তো তাহলে এখন গুরুকে ভক্তি বা গুরু ভক্তি, এই যে গুরুকে যে ভক্তি বা বাবা মাকে যে শ্রদ্ধা, তো এই যে বিষয়গুলো এগুলো তো আসলে সত্য ত্যাগ করে, তাই না। তো এখন এই গুরু ভক্তিকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে, গুরুকে ভক্তি, তাই না। বিয়ে পাগল হলে কি হবে, বিয়ের জন্য পাগল বা বিয়ে পাগল, হজ যাত্রা, হজের উদ্দেশ্যে যাত্রা। তো এই সবগুলো বিষয়গুলো কিন্তু কি হবে, চতুর্থ বিভক্তির লোপ পাচ্ছে এবং এই সমাসের পূর্বপদ সম্প্রদান কারকের মতো আচরণ করে। এই যে খেয়াল করি, সম্প্রদান কারকের মতো আচরণ করে, তাহলে একে কি সম্প্রদান কারক লোপী সমাসে বলে। তার মানে একে আমরা কি বলতে পারি, চতুর্থী তৎপুরুষ সমাস এবং একই সাথে কি সম্প্রদান কারক লোপী সমাস। এটা কিন্তু অপশনে না থেকে, এই চতুর্থ তৎপুরুষ না থাকলে কিন্তু এটাও অপশনে থাকতে পারে, কারণ একই নাম বোঝাচ্ছে এগুলা। ওকে, কিছু উদাহরণ দেওয়া রয়েছে এখানে, রান্নাঘর, পাঠকক্ষ, তারপর কি মাপের জন্য কাঠি, তীর্থে ছাত্রের জন্য আবাস, এখানে সবগুলো উদাহরণগুলো কিন্তু দেওয়া রয়েছে। উদাহরণগুলো একটু আমরা দেখে নেব। ওকে, তো এখন পঞ্চমী তৎপুরুষ সমাসটা আসলে কিভাবে জানবো। পঞ্চমী তৎপুরুষ সমাসের ক্ষেত্রে একটু খেয়াল করি যে আমরা কারকের ক্ষেত্রে আমরা জানি যে কি অপাদান কারকের ক্ষেত্রে কি একটু চিন্তা করি। অপাদান কারক সাধারণত কি হয়, কোনো চ্যুত হয়, বিচ্যুত, তারপর কি গৃহীত, তাই না। তো জ্ঞাত, এই বিষয়গুলো কি জাত থাকলে কি হয় আমরা জানি অপাদান কারক। তো অপাদান কারকের ক্ষেত্রে কিন্তু আমরা কি এখানে বিভক্তির কথা চিন্তা করলে কি হবে, পঞ্চমী বিভক্তির কথা যদি আমরা চিন্তা করি কি হইতে থেকে চে, তাই না। তো এখন পূর্বপদে যদি পঞ্চমী বিভক্তির লোপ পেয়ে যে সমাস হয় তাকে কি হবে, পঞ্চমী তৎপুরুষ সমাস বলবে। তাহলে জেল খালাসকে যদি আমরা চিন্তা করি, জেল থেকে মুক্তি, তাই না, জেল থেকে খালাস, তাহলে পঞ্চমী তৎপুরুষ সমাসের ক্ষেত্রে ব্যাস বাক্য থেকে সব কি সমস্ত পদে পঞ্চম বিভক্তি লোপ পায়, সমস্ত পদে পঞ্চম বিভক্তি কিন্তু লোপ পাবে। তাহলে একে কি করবে, একে বলা হয় কি অপাদান কারক লোপী। একে কিন্তু আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে অপাদান কারক লোপী। আচ্ছা, তো এখন খেয়াল করি এখানে কিন্তু কিছু বিষয় রয়েছে। এখন খেয়াল করি দেখি এখানে বলা হয়েছে কি চ্যুত, জাত, তারপর কি ভীত, বিরত, এগুলো যদি থাকে ইত্যাদি যদি বুঝিয়ে থাকবে, তারপর কি পূর্বপদ থেকে পরপদ বেরিয়ে বা কমে আসা যদি বোঝায়, অর্থাৎ কি স্কুল থেকে যদি বলা হয় সোমবার থেকে পরীক্ষা, তাই না। তো এগুলো কি নেগেটিভ বোঝায় বা মাইনাস বোঝায়, আমরা পড়ে আসছি বা জেনে আসছি কি স্কুল পালানো, শব্দের পূর্বপদ হচ্ছে স্কুল এবং পরপদ হচ্ছে কি পালানো, স্কুল পালানো, তাই না। তো স্কুল থেকে যদি পালানো হয় তাহলে এখানে কি বোঝাচ্ছে, এখানে নেগেটিভ বসবে বা মাইনাস বিয়োগ করা বোঝাচ্ছে। তাহলে বিয়োগ করার ক্ষেত্রে আমরা অবদান কারকের ক্ষেত্রে পড়ে আসছি যে প্লাস হলে কি হয় অধিকরণ, মাইনাস হলে অপাদান, আমরা কিন্তু এভাবেও পড়ে আসছি। তো আচ্ছা, তো এখন আমরা খেয়াল করি যে এখানে উদাহরণগুলো রয়েছে অনেকগুলো, কতগুলো উদাহরণ রয়েছে। ঋণ মুক্ত, যেরকম ঋণ থেকে মুক্ত, তারপর কি পাপ হতে, জেল হতে মুক্ত, কৃষি হতে জাত, কৃষিজাত, হ্যাঁ না, দুগ্ধজাত, তারপর কি লক্ষ্যচ্যুত, রোগ মুক্তি, এই সবগুলোই কিন্তু কি এই সবগুলোই হচ্ছে কি অপাদান, তাই না, রোগ থেকে মুক্তি। পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ, পঞ্চমী তৎপুরুষ সমাস। ওকে, তো এখন ষষ্ঠী তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমরা কি জানি, ষষ্ঠী তৎপুরুষ সমাস বা ষষ্ঠীর বিভক্তি আমরা সবাই জানি যে র এর। তাহলে এখানে বলছে কি পূর্বপদে ষষ্ঠী বিভক্তির লোপ পেয়ে, পূর্বপদটা আসলে কি আমরা কিন্তু সবাই জানি, বারবার বলছি যে সমস্ত পদের প্রথম অংশ, অর্থাৎ এখানে যদি আমি সমস্ত পদ ধরি তাহলে এটা কর্মটা হচ্ছে কি, এই কর্মটা হচ্ছে পূর্বপদ আর ফলটা হচ্ছে কি পরপদ বা উত্তরপদ। তাহলে পূর্বপদে এখানে কি, এখানে এটা যদি আমরা ভাঙাই কর্মের ফল, এখানে কি আছে একটা র, তার মানে কি কর্মের ফল র এর ষষ্ঠী বিভক্তি। তাহলে এই রটা র বা এর লোপ পেয়ে যে সমাস হয় তাকে আমরা কি বলবো, তাকে হচ্ছে তৎপুরুষ সমাস বলা হয়, ষষ্ঠী তৎপুরুষ। আর ষষ্ঠী তৎপুরুষ সমাসের ক্ষেত্রে ব্যাস বাক্য থেকে সমস্ত পদে ষষ্ঠী বিভক্তি লোপ পায়। অর্থাৎ আমরা ব্যাস বাক্য কিন্তু জানি কি কর্মের ফল একটা র পাচ্ছি, মানে কি ষষ্ঠী বিভক্তি পাচ্ছি। তাহলে এখানে সমস্ত পদে কিন্তু সেই রটা নেই বা র এর কিন্তু নেই, এখানে শুধু কর্মফলটাই কিন্তু রয়েছে। তো একই রকমভাবে খেয়াল করি
তারপর কি রয়েছে, রাষ্ট্রপতি যদি বলা হয় রাষ্ট্রের প্রতি, এখানে র এর, তাই না, গৃহের কর্তৃ, এই ষষ্ঠী বিভক্তি লোপ পেয়ে আমরা তাহলে কি পেলাম, ষষ্ঠী তৎপুরুষ সমাস। তো এখন ষষ্ঠী তৎপুরুষ সমাসের আরও কিছু শর্ত রয়েছে বা বিষয় রয়েছে, এই বিষয়গুলো আমরা একটু দেখব, জাস্ট রিডিং করব। আপনারা পরবর্তীতে আমার ক্লাস শেষে স্লাইড যেটা দেয়া থাকবে, যারা আপনারা অলরেডি বই কিনেছেন আপনারা তো জানেনই, আমাদের যে প্রাইভেট গ্রুপটা রয়েছে সেখানে কিন্তু আমাদের সবগুলো এই যে ক্লাস হচ্ছে এই ক্লাসের নোটের স্লাইড কিন্তু আমরা সেই প্রাইভেট গ্রুপে দিয়ে দেব। আর এই প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়ার পূর্ব শর্ত হচ্ছে কি, আমাদের অল ইন ওয়ান কোশ্চেন নামে যে বইটা রয়েছে সেটা কিন্তু আপনাকে ক্রয় করে আমাদের পেজে মেসেজ দিলে কিন্তু আপনাদেরকে এই প্রাইভেট গ্রুপে যুক্ত করে নেবে। তো সেখান থেকে কিন্তু আপনি এই সবগুলো নোট বা পিডিএফ স্লাইড সবগুলো কিন্তু আপনারা খুব সহজেই ডাউনলোড করে পেয়ে যাবেন। ওকে, তো এখন ষষ্ঠী তৎপুরের শর্ত হচ্ছে কি কি, এখানে রিডিং পড়লেই সবগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবে। কীরকম, সমস্ত পদের পরপদ, তার মানে সমস্ত পদের তো দুইটা পদ, পূর্বপদ পরপদ, বা আরেকটা নাম হচ্ছে উত্তরপদ। তাহলে এই সমস্ত পদের পরপদে যদি কি থাকে, এই যে বিষয়গুলো থাকে সহ, তুল্য, নিফ, প্রতিম যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, ষষ্ঠী তৎপুরুষ সমাস। তো এখন একটু খেয়াল করি তো, পত্নী সহ, সহ আছে না, পত্নী সহ, পত্নী সহ আছে, তারপর কি কন্যা সহ, তারপর কি সহোদর প্রতিম, প্রতিম। তো এই বিষয়গুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। আরও কিছু নিয়ম রয়েছে, একটু খেয়াল করি, যে সমস্ত পদে সময়ের কোনো অংশবোধক, সময় বলতে কি, বা কাল, এই কাল মানে কি সময়, এই সময়ের কোনো অংশবোধক শব্দ পূর্বপদে থাকলে তাকে আমরা ব্যাসবাক্য বা তা হচ্ছে কি হবে, ব্যাসবাক্যে তা হচ্ছে পরপদে হবে। যেমন কি পূর্বাহ্ন, তাই না, পূর্বাহ্নকে যদি ভাঙানো হয়, পূর্বাহ্ন, পূর্বাহ্নকে যদি ভাঙানো হয় তাহলে কি হবে, অর্ণের পূর্বভাগ, প্রাহ্ন, অর্ণের পূর্বভাগ, তারপর কি মধ্যাহ্ন, এই সবগুলো বিষয় ক্ষেত্রে আমরা খেয়াল করব। তারপর কি অপরাহ্ন, পরাহ্ন, এই সবগুলো ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, একটা সময়, তাই না। তাহলে এখানে কি বলছে, সমস্ত পদে কালের বা সময়ের কোনো অংশবোধক শব্দ যদি হয় সেক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহৃত হয়ে থাকে। এবং মজার ব্যাপার হচ্ছে পূর্ব পদে থাকলে ব্যাসবাক্য কিন্তু তা পর পদে, অর্থাৎ এটা কিন্তু খেয়াল করি পরাহ্ন, হ্যাঁ এটা কিন্তু পরাহ্ন, এই অন্নটা কিন্তু এখানে পূর্ব পদে থাকলেও ব্যাসবাক্যে কিন্তু তা পর পদে হয়ে যাবে, হ্যাঁ অপরভাগ, অর্থাৎ অর্ণের অপরভাগ। তারপর কি প্রাহ্ন, অর্ণের পূর্বভাগ। তারপর কি মধ্যাহ্ন, অর্ণের হচ্ছে মধ্যভাগ, সায়াহ্ন। এই সবগুলো বিষয় কিন্তু আমরা এই ষষ্ঠী তৎপুরুষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এখন সমস্ত পদের পর পদে যদি সমষ্টিবাচক শব্দ, সমষ্টিবাচক শব্দ থাকে, আমরা জানি কি রাজি, গ্রাম, বৃন্দ, আমরা কিন্তু পড়ে আসছি যে ব্যক্তিবাচক হইলে কি হয়, প্রাণীবাচক ক্ষেত্রে কি হয়, বহুবচন কিভাবে করতে হয়। তো এই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। তো এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন ছাত্রবৃন্দ, ছাত্রের বৃন্দ, তারপর কি গ্রাম, তারপর কি রয়েছে জুত, হস্তিজুত, এই সবগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা ষষ্ঠী তৎপুরুষ সমাস বলতে পারি। তারপর সমস্ত পদের পূর্বপদে যদি রাস, পিতৃ, তারপর কি মাত্রে, এগুলো কি যদি থাকে তাহলে কি হবে, ব্যাসবাক্য পরপদে সেটা রাজ থেকে রাজা হয়ে যাবে, পিতৃ থেকে কি পিতা হয়ে যাবে। কীরকম উদাহরণগুলো খেয়াল করি, যে রাজপথ, তাহলে এখানে রাজ আছে, সে রাজটা কি হয়ে যাবে, রাজা, তাহলে কি হচ্ছে পথের রাজা। তারপর কি, তারপর রয়েছে কি রাজা, রাজপুত্র, তার মানে কি রাজার পুত্র, রাজার মাতৃস্নেহ, তারপর কি মাতার স্নেহ, এই মাতৃটাই হচ্ছে পরবর্তীতে কি হয়ে যাচ্ছে, মাতা হয়ে যাচ্ছে। এ হচ্ছে বিষয়। তো পরবর্তীতে খেয়াল করি এই কয়েকটা বিষয় একটু আলাদাভাবে মনে রাখবো, যে রাজস্বী, মহারাজ, যুবরাজ, এগুলো কিন্তু আবার কর্মধারয় সমাস, হ্যাঁ সাধারণ কর্মধারয় সমাস। তাহলে এটা এই নিয়মের বাইরে গিয়ে আমরা একটু আলাদাভাবে এই তিনটা উদাহরণ একটু মাথায় রাখার চেষ্টা করব। আচ্ছা, এখন খেয়াল করি সমস্ত পদে পুরুষবাচক শব্দের পর যদি এই বিষয়গুলো থাকে, শিশু, দুগ্ধ, ডিম্ব, ছানা থাকে, তাহলে ব্যাসবাক্যে পুরুষবাচক শব্দটি স্ত্রীবাচক শব্দে রূপান্তরিত হয়। পুরুষবাচক শব্দটি স্ত্রীবাচক শব্দে রূপান্তরিত হয়। কীরকম, মৃগ শিশু, এটা হচ্ছে কি শিশু আছে এখানে একটা, মৃগ শিশু, মৃগ শিশু, শিশু যদি হয় তাহলে সেটা কি হবে, এখানে থাকলে কি ব্যাসবাক্যে পুরুষবাচক শব্দটি কিন্তু স্ত্রীবাচকে রূপান্তরিত হবে। তার মানে এখানে কি মৃগ পুরুষবাচক, এটা হচ্ছে পুরুষবাচক,
তার মানে এটা কি মৃগীর, এটা হচ্ছে কি স্ত্রীবাচক হয়ে গেল। এরকম শাকদুগ্ধ, শাক হচ্ছে কি পুরুষবাচক, এটা হচ্ছে কি স্ত্রীবাচক, শাগের দুগ্ধ। তারপর কি হংস, ডিম্ব, এই সবগুলো কিন্তু, তারপর কি মৃগছানা, মৃগীর ছানা, এই সবগুলো কিন্তু যদি থাকে তাহলে সেটাকে আমরা ষষ্ঠী তৎপুরুষ সমাস বলতে পারি। পরবর্তীতে খেয়াল করি সমস্ত পদের পূর্বপদে যদি অর্ধ, মূর্ধ, মাছ এই বিষয়গুলো যদি থাকে তাহলে সেগুলো কি হবে, এগুলো কি ব্যাসবাক্য সময় কিন্তু এগুলো পরপদে বসবে। পরপদে কীরকম খেয়াল করি, অর্ধপদ, অর্ধপদ, এই অর্ধটা হচ্ছে কি সমস্ত পদের পূর্ব পাশে বসছে, কিন্তু এই ব্যাসবাক্যে কিন্তু এই অর্ধটা কিন্তু শেষে বসছে, এই ব্যাসবাক্য কিন্তু শেষে আসে, প্রথমে না। তারপর কি মাঝরাত, এখানে মাঝ আছে, মাঝরাত, তার মানে কি এখানে পূর্ব পদে থাকলেও ব্যাসবাক্যে গিয়ে সেই মাছটা শেষে চলে আসছে। তো মূলত এই বিষয়টা বলা হচ্ছে। তো এই বিষয়গুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা তৎপুরুষ সমাস বলবো এবং ষষ্ঠী তৎপুরুষ সমাস। তো এখানে আরও কিছু উদাহরণ রয়েছে, এই উদাহরণগুলো আমরা একটু আলাদাভাবে দেখার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, তো এখন সপ্তমী তৎপুরুষ সমাস, সপ্তমী বিভক্তির ক্ষেত্রে যদি চিন্তা করা হয়, আমরা জানি যে এ অন্তুস্থ অ তে এগুলো হচ্ছে সপ্তমী বিভক্তির কি সাইন বা চিহ্ন, সপ্তমী বিভক্তির চেনার উপায়। তো এখন বলা হয়েছে যে পূর্ব পদে সপ্তমী বিভক্তি আমরা জানলাম এ অন্তস্থ অ তে, তো এই তিনটা লোপ পেয়ে যে সমাস হয় তাকে আমরা কি জানলাম, সপ্তমী তৎপুরুষ। তো এখন এই সপ্তমী তৎপুরুষ সমাসের ক্ষেত্রে ব্যাসবাক্য থেকে সমস্ত পদে কিন্তু সপ্তম বিভক্তি লোপ পাবে এবং এই সমাসের পূর্বপদ অধিকরণ কারকের মতো আচরণ করে, তাই একে অধিকারক লোপী সমাসও বলা হয়। তো এগুলো কিন্তু বিভক্তির সাথে কারকের সাথে অনেকটাই রিলেটেড। তো এখন খেয়াল করে এখানে কিছু উদাহরণ দেওয়া রয়েছে, এই উদাহরণগুলো আলাদাভাবে একটু রিডিং করে নেবেন, পড়লেই বুঝতে পারবেন। তারপরে একটু দেখে নেই, সপ্তমী তৎপুরুষ সমাসের পূর্বপদ অধিকরণ কারকের মতো কাজ করে স্থান, কাল, বিষয় ইত্যাদি নির্দেশ করা হয়। তো এখানে উদাহরণগুলো রয়েছে, উদাহরণগুলো একটু জাস্ট পড়ে নেবেন। ওকে, তো এখন এখানেও কিছু উদাহরণ রয়েছে, জলমগ্ন, জলে মগ্ন, গৃহবাস, গৃহে বাস, এখানে কি জলে, এখানে একটা এ আছে, গৃহে এ, হ্যাঁ, তারপর কি গাছে এ, রাত কানা মানে কি রাতে কানা, আমরা জানি কি এ অন্তুস্থ অ তে, এগুলো হচ্ছে কি সপ্তমী বিভক্তির চেনার উপায়। এখানে মাথা ব্যথা, তার মানে কি মাথায় ব্যথা, এখানে একটা কি আছে অন্তুস্থ অ, এই অন্তুস্থ অ আছে, তার মানে কি এটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ, সপ্তমী বিভক্তি, তার মানে এখানে মাথায় ব্যথা, তাহলে এটা হচ্ছে কি সপ্তমী তৎপুরুষ সমাস। পরবর্তীতে খেয়াল করি যে পরপদে আমরা কিন্তু এতক্ষণ জেনেছি কি পূর্বপদ, এখন পরপদে, এখন পরপদটা কোনটা, এটা শেষে হচ্ছে পরপদ, অর্থাৎ শেষে যেটা থাকবে। যদি বলা হয় গাছ পাকা, এই পাকাটা হচ্ছে কি পরপদ আর গাছটা হচ্ছে কি পূর্বপদ। তো এখন বলা হয়েছে কি নিয়মে যে পরপদে, এই পরপদ এখানে শেষে, এই শেষে পরপদে যদি পূর্ব থাকে তাহলে সপ্তমী তৎপুরুষ হয়। কীরকম খেয়াল করি, কি আশ্রিত পূর্ব, ভূতপূর্ব, তার মানে এখানে পূর্ব যে রয়েছে এই পূর্বটা কিন্তু সমস্ত পদের শেষে রয়েছে, এই কথাই বলা হয়েছে যে পরপদে যদি পূর্ব থাকে তাহলে সেটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ হবে এবং পূর্বপদটি ব্যাসবাক্যর শেষে বসবে। উদাহরণ খেয়াল করে, এই পূর্বপদটি ব্যাসবাক্যর শেষে বসবে, তাহলে এই খেয়াল এখানে পূর্বপদটি ব্যাসবাক্যর শেষে বসবে, তাহলে ব্যাসবাক্যর শেষে মানে কি পূর্বপদটি ব্যাসবাক্যর শেষে বসবে, তার মানে কি এটা শেষে বসবে, অর্থাৎ প্রথম পদে পূর্ব থাকবে। প্রথম শর্ত হচ্ছে পরপদে একটা পূর্ব পেয়েছি, সপ্তমী তৎপুরুষ হয়েছে। এখন এই পূর্বপদটি এই যে আশ্রিত পূর্বপদ কোনটা পেলাম আমরা, এই আশ্রিতকে আমরা কি বললাম পূর্বপদ, তাহলে এই পূর্বপদটি কি হবে একদম সবার শেষে বসছে, এটাই বলা হয়েছে। আরেকটা উদাহরণ থেকে লাস্ট উদাহরণ, শ্রুতপূর্ব। শ্রুতপূর্ব কি, এই শ্রুতপূর্বটা হচ্ছে কি শেষে বসছে, তাই না, এই শেষে বসতে আমরা কি জানলাম সপ্তমী তৎপুরুষ সমাস, আমরা একটু শিওর হইলাম যে একটা পূর্বপদ শেষে বসছে, তার মানে কি এটা সপ্তমী বিভক্তি। তো এখন ব্যাসবাক্য কিভাবে করব, ব্যাসবাক্য করার উদ্দেশ্য করা যাবে হচ্ছে কিভাবে, পূর্বপদটি কি হবে ব্যাসবাক্যর শেষে বসবে, তার মানে এই যে পূর্বপদ শ্রুত, এটা হচ্ছে পূর্বপদ, তার মানে এটা হচ্ছে শেষে যাবে, তার মানে কি এই পূর্বটা সামনে, শ্রুতিপূর্ব হচ্ছে পূর্বে শ্রুত, যদি আমরা ভাঙাইকে।
পরবর্তীতে কি অদৃষ্ট পূর্ব, তার মানে কি এই যে পূর্বপদ, এই পূর্বপদটা কি হবে, শেষে চলে যাবে, ব্যাস বাক্য শেষে যাবে। অদৃষ্ট পূর্ব, পূর্বে অদৃষ্ট, এগুলোকে আরও একটা নাম জানলাম কি, নতুন একটা নাম, এটা একটু মাথায় রাখবেন। এই যে নিয়ম, এই নিয়মগুলোকে বলা হয় হচ্ছে সুপসুপা সমাস। সুপসুপা সমাস, কখনো কি আপনি সমাস বিভিন্ন সময় পড়েছেন, এই সুপসুপা নাম কি কখনো শুনেছেন কি না? আপনারা যারা বিভিন্ন বই পড়ছেন বা বিভিন্ন অনলাইনে ক্লাস করেন, এই সুপসুপা সমাস সম্পর্কে আপনাদের জানা আছে কি না? তো মাথায় রাখবেন, আমরা কিন্তু নিয়ম জেনেছি কি, যে এই নিয়ম জেনেছি কি, এই যে বিষয় টেকনিক, পূর্বর যে নিয়মটা, এই যে পূর্বর যে নিয়মটা টেকনিক, এই যে নিয়মটা, এই পূর্ব যদি শব্দের মধ্যে থাকে সমস্ত পদের শেষে থাকবে এবং এই পূর্বপদটা কি হয়, সবার শেষে যায়। এই যে নিয়মটা, এই নিয়মটায় যদি বলা হয়, এটার হচ্ছে আর একটা নাম হচ্ছে কি সুপসুপা সমাস, নাম হচ্ছে সুপসুপা সমাস। এটা কিন্তু বিভিন্ন অনেক বইয়ে কিন্তু দেয়া নাই, কিন্তু সুপসুপা বইয়ে দেয়া নাই, কিন্তু বিভিন্ন যারা পুরাতন কিছু বই রয়েছে, ইন্ডিয়ার কলকাতার কিছু পুরাতন রাইটার্স রয়েছে, বা তাদের যদি বলা হয় যে রেফারেন্স বইয়ের কথা, যে বইগুলোতে আসলে ভিত্তি ধরা হয়, তো সেই বইগুলোতে কিন্তু এইটার নাম দেওয়া রয়েছে কি সুপসুপা সমাস। তো কোনো এক সময় হয়তো বা পরীক্ষায় চলে আসতে পারে যে আসলে সুপসুপা সমাসটা কি, তাই না? বা সুপসুপা নামে যে একটা সমাস রয়েছে সেটাই হয়তো বা আমরা অনেকেই জানি না। তো এটা একটা নতুন বিষয় জানলাম যে এটার নাম হচ্ছে কি সুপসুপা সমাস, অর্থাৎ বিভক্তিযুক্ত এক পদের সাথে অন্য এক বিভক্তিযুক্ত পদের যে সমাস তাকে হচ্ছে সুপসুপা সমাস বলা হয়। তো যাই হোক, এটা আমরা নতুন বিষয় জানলাম। অনেকের কাছে হয়তো বা নতুন, বা অনেকে হয়তো বা জেনে থাকতে পারেন, বা অনেকের কাছে নতুন মনে হতে পারে। তো যাই হোক, এখন আমরা দেখব হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস। তো এখন কথা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের আগে অনেকে বলছে যে জীবনের প্রথম শুনলাম এইটা। হ্যাঁ, অনেকের কাছে হয়তো বা আপনাদের এই নামটা নতুন লাগতে পারে। জি, আমরা রাজশাহী থেকে লাইভ করছি, জি আমরা রাজশাহী থেকে আমরা যুক্ত হয়েছি, ইংলিশ মজা স্টুডিও থেকে, রাজশাহীর ইংলিশ মজা জবাব স্টুডিও থেকে কিন্তু আমরা হাজির হয়েছি। তো যাই হোক, উপপদ তৎপুরুষ সমাস, এখন উপপদ তৎপুরুষ সমাসটা আসলে কীভাবে চিনবো, সবাই একটু মনোযোগ দেই প্লিজ, সবাই আমরা একটু মনোযোগ দিব। এই জায়গা থেকে কিন্তু পরীক্ষায় বিভিন্ন সময় প্রশ্ন হয়ে থাকে, বা প্রশ্ন হলেও কিন্তু আমরা না জেনে কিন্তু অ্যান্সার করে থাকি, বা অনেক সময় আমরা মুখস্থ করে আসছি বাট নিয়মটা আমরা জানি না। তো আজকে আমরা একটু নিয়ম শিখবো, প্লিজ সবাই একটু মনোযোগ দেই, খেয়াল করি। উপপদ তৎপুরুষ সমাসটা আসলে আমরা কিভাবে চিনব, এখন নিয়মটা একটু আমরা দেখব, নিয়মটা একটু পড়ি কি। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকেই হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস বলে। তো মজার ব্যাপার হচ্ছে আমরা কৃদন্ত পদই তো আমরা জানি না, কৃদন্ত পদই তো আমরা জানি না, এটা হচ্ছে আমাদের সমস্যা, তাই রাইট? তো এখন এখানে বলা হয়েছে কি, কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস বলে। অর্থাৎ পূর্বপদে একটি শব্দ থাকবে যা উপপদ, এবং পরপদে কৃত প্রত্যয় সাধিত একটি পদ থাকবে। খুব মাথার উপরে যাচ্ছে মনে হয়, রাইট? তো এখন বিষয়টা হচ্ছে এই যে কৃত প্রত্যয় বা কৃদন্ত পদগুলো, এগুলো যখন আমরা প্রত্যয় অধ্যায়টা পড়বো তখন আরও বিস্তারিত জানবো। জাস্ট আমরা একটু বোঝার জন্য একটু বলি, খেয়াল করি। তার আগে আরেকটা নিয়ম জানি, যে সকল সমস্ত পদের এক কথায় প্রকাশ করা হয়, যে বা যা থাকে সেক্ষেত্রে হচ্ছে কি উপপদ তৎপুরুষ সমাস। বাট মজার ব্যাপার হচ্ছে আমাদের তো আসলে নাম জিজ্ঞাসা করতে বলা হয় যে কোনটা কোন সমাস। তো সেক্ষেত্রে এখানে একটু খেয়াল করি, উদাহরণের মাধ্যমে আমরা একটু ক্লিয়ার হব। এখানে খেয়াল করে, ছেলে ধরা, ছেলে ধরা, ছেলে ধরা হচ্ছে উপপদ তৎপুরুষ। এবং এটাকে যদি আমরা ভাঙাই, প্রথম অংশটা কি, একটা হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে ছেলে আর একটা হচ্ছে কি ধরা। তো ছেলেটা হচ্ছে পূর্বপদ বা পূর্বপদ, আর ধরাটা হচ্ছে কি পরপদ। তো এখন এই যে ছেলে ভাঙালে ছেলে এবং ধরা দুইটা বিষয় পেলাম আমরা। তো এখন ছেলেটা হচ্ছে কি নাউন না, একটা নাম বোঝাচ্ছে, রাইট? তো এখন এই নামটা হচ্ছে আমরা জানলাম কি ছেলে ধরা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। তো এখন কথা হচ্ছে এই ছেলে কিন্তু নাম বিশেষ্য, আর ধরা হচ্ছে কি, ধরা হচ্ছে কৃদন্ত পদ। কিভাবে একটু খেয়াল করি, আমরা খেয়াল করি কৃত প্রত্যয় সাধিত শব্দকে কৃদন্ত পদ বলে। এখন কৃত প্রত্যয় কি, আমরা কৃত প্রত্যয় সাধিত শব্দকে
কৃদন্ত পদ বলে। এখন কৃত প্রত্যয়টা কি? কৃত প্রত্যয় আমরা যদি এই ধরটাকে যদি ভাঙাই, খেয়াল করি এখানে যদি ধরের সাথে কি একটা কি হবে, আ যুক্ত হয়ে কি হবে, ধরা। অর্থাৎ এখানে একটা ধাতুর সাথে, অর্থাৎ ধর ধাতুর সাথে যদি আমরা আ প্রত্যয় যোগ করি, তাহলে সেটাকে আমরা কি হবে, ধরা শব্দটির সৃষ্টি হবে। অর্থাৎ এই ধরা একটি কৃদন্ত পদ। ধরা মানে কি, এটা একটা কি ক্রিয়া, তাই না? ধরা হচ্ছে একটা ক্রিয়া। তাহলে এখানে এটাই বলছে যে কৃত প্রত্যয় সাধিত শব্দকে কৃদন্ত পদ বলে। এখন এই ধরার সাথে যদি একটা আ প্রত্যয় যুক্ত হয়ে আমরা কি দেখলাম, এই ধরা শব্দটির সৃষ্টি হয়েছে এবং ধরা একটি কৃদন্ত পদ। তাহলে এই কৃদন্ত পদের পূর্বে, অর্থাৎ এই ধরার পূর্বে, এই কৃদন্ত পদের পূর্বে কোনো বিশেষ্য পদ যোগ হলে, কোনো বিশেষ্য পদ কি, এই ছেলে কি, এই ছেলে হচ্ছে কি নাউন, নাউন বা কি বিশেষ্য পদ। তার মানে এই কৃদন্ত পদের পূর্বে যে বিশেষ্য পদ যুক্ত হলে তাকে আমরা কি বলবো, উপপদ তৎপুরুষ সমাস বলবো। তো এখন আরেকটু খেয়াল করি, এখানে ধরা হচ্ছে কৃদন্ত পদের পূর্বে ছেলে বিশেষ্য পদটি যোগ করা হয়েছে। ধরা কৃদন্ত পদ আর পূর্বে হচ্ছে কি ছেলে, তার মানে ছেলে হচ্ছে একটা বিশেষ্য। এটাই বলা হয়েছে যে ধরা কৃদন্ত পদের পূর্বে ছেলে বিশেষ্য পদটি যোগ করা হয়েছে। সুতরাং ছেলে হচ্ছে একটা কি, এই ছেলে হচ্ছে একটা উপপদ। আর উপপদ বিশেষ্য এবং কৃদন্ত পদ মিলিত হয়ে যে পদটির সৃষ্টি হচ্ছে সেটাই মূলত উপপদ তৎপুরুষ সমাস। তার মানে কি, আমরা জানলাম ধরা হচ্ছে একটা কৃদন্ত পদ এবং এই কৃদন্ত পদের পূর্বে ছেলে হচ্ছে কি একটা বিশেষ্য। তার মানে এই বিশেষ্য পদটা কি হয়েছে, যুক্ত হয়ে কি হয়েছে, একটা উপপদ হয়েছে। আর এই উপপদ অর্থাৎ এই বিশেষ্যটা এবং কৃদন্ত পদ মিলিত হয়ে কি হয়েছে, নতুন একটা পদের সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এখানে ছেলে উপপদটির সাথে ধরা কৃদন্ত পদ যুক্ত হয়ে ছেলে ধরা নামে নতুন পদ সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই দুইটা যুক্ত হয়ে কি ছেলে ধরা নামে নতুন পদ যুক্ত হয়েছে। এই পদ শব্দটি হলো কি উপপদ তৎপুরুষ সমাস। আরও একটা উদাহরণ দেই, আরও ক্লিয়ার হয়ে যাবে আশা করি। খেয়াল করি এখানে একই রকমভাবে খেয়াল করি, পঙ্কজ, পঙ্কজটাকে যদি ভাঙানো হয় কি হবে, পঙ্কে জন্মে যা। তো এখন কথা হচ্ছে এখানে পঙ্কটা হচ্ছে কি পূর্বপদ আর বর্গীয় জ হচ্ছে কি পরপদ। তাহলে এখানে পঙ্ক অর্থ হচ্ছে কি একটা কাদা, একটা কাদা পানি। পঙ্ক শব্দের অর্থ হচ্ছে একটা কাদা পানি। তাহলে এই কাদা পানি হচ্ছে কি বিশেষ্য, তাই না? এটা হচ্ছে কি বিশেষ্য পদ, এটা হচ্ছে বিশেষ্য পদ। এই পঙ্কটা হচ্ছে কি, এই পঙ্ক হচ্ছে বিশেষ্য পদ। আর বর্গীয় জ অর্থ হলো কি, বর্গীয় জ অর্থ হচ্ছে কি, এর অর্থ হচ্ছে জন্মগ্রহণকারী, যা হচ্ছে একটা কৃদন্ত পদ। বর্গীয় জ হচ্ছে জন্মগ্রহণকারী, যা হচ্ছে একটা কি কৃদন্ত পদ। অর্থাৎ এই বিশেষ্য এবং তার মানে কি জানলাম, যে বিশেষ্য এবং এই কৃদন্ত পদ যুক্ত হয়ে কি হয়, উপপদ তৎপুরুষ হয়। এ হচ্ছে বিষয়, বিশেষ্য এবং কৃদন্ত পদ যুক্ত হয়ে উপপদ তৎপুরুষ হয়। তবে মজার ব্যাপার হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস কিন্তু আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি এক কথায় প্রকাশ। অনেক সময় এক কথায় প্রকাশ, যেরকম কি জল দেয় যে, আমরা কিন্তু এক কথায় প্রকাশ পড়ে আসছি, মুখস্থ বেজের মধ্যে পড়ে। তাহলে কি জল দেয় যে কি জলজ, তারপর কি রয়েছে বনে জন্মে যা, বনজ, অগ্রে জন্মে যা কি অগ্রজ, পঙ্কে জন্মে যে, জলে জন্মে যে, জলস, জলচর, খনিজ, মদ্যপ, এই সবগুলো কিন্তু কি এক কথায় প্রকাশের মতো। অর্থাৎ পরীক্ষায় কিন্তু আপনি এখান থেকে যদি উদাহরণগুলো পড়েন, বিগত প্রশ্নগুলো একটু দেখলেন, পাশাপাশি বোর্ড বই যেটা থাকবে সেখানে একটু এক্সাম্পলগুলো দেখলেন, দেখার পরে নিয়মটা যতটুকু চেষ্টা করবেন মাথায় রাখার জন্য, খেয়াল করে দেখবেন আপনার হয়তো বা উদাহরণের মধ্যে থেকেই চলে আসবে পরীক্ষায়। এরকমও কিন্তু হয় বা সাধারণত কিন্তু এভাবেও কিন্তু পরীক্ষায় আসে। বাট আমরা মেইন বিষয়টা কি, আমরা মেইন বিষয় হচ্ছে আমরা নিয়ম জানার চেষ্টা করব। তো এখন ব্যাপারটা হচ্ছে নিয়মটা কিন্তু অনেক কঠিন মনে হতে পারে। ব্যাপারটা হচ্ছে আমরা সমাজটা যখন বারবার পড়ব, সবগুলো সমাজ যখন রিলেট করব এবং বারবার রিভিশন দেব, বারবার পড়ব, তখন কিন্তু আমাদের এই সমস্যাটা কিন্তু আর থাকবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর আমরা কৃদন্ত পদ বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো পরবর্তীতে যখন আমরা প্রত্যয় অধ্যায়টা জানবো। এখন ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু একটা ক্লাসে সবগুলোকে নিয়ে কিন্তু পড়াইতে পারবো না, রাইট? তো কারণ হচ্ছে আমরা যখন গ্রামার পড়বো একটার সাথে কিন্তু আরেকটা রিলেটেড। যেরকম আমরা কিন্তু তৎপুরুষ সমাসের ক্ষেত্রে জেনে আসছে কি বিভক্তি। তো আমি কি এখন এই সমাসের মধ্যে বিভক্তি পড়াবো? কারণ এটা তো আমি কারকের একটা পার্ট ছিল বিভক্তি। আমি যখন কারক পড়াই তখন কিন্তু আমি বিভক্তিটা অলরেডি পড়িয়ে আসছি। তো একই রকমভাবে এই যে কৃদন্ত পদ প্রত্যয়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলোও কিন্তু রিলেটেড, বিভিন্ন গ্রামেটিক্যাল বিষয়গুলো কিন্তু একটার সাথে অনেক সময় রিলেটেড থাকে। তো এই বিষয়গুলো আমরা যখন প্রত্যয় পড়ব তখন আরও বিস্তারিত সম্পর্কে জানতে পারবো। তো আজকে জাস্ট এইটুকুই মাথায় রাখেন, ঠিক আছে? আমরা পরবর্তীতে কিন্তু আমাদের নেক্সট ক্লাসে কিন্তু হবে হচ্ছে কি প্রকৃতি প্রত্যয় নিয়ে। আমাদের নেক্সট পরবর্তী যেদিন ক্লাস হবে অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু আমরা প্রকৃতি এবং প্রত্যয় সম্পর্কে জানার চেষ্টা করব। তো খেয়াল করি
পরবর্তীতে কি রয়েছে অলুক তৎপুরুষ সমাস, এখান থেকেও কিন্তু আমরা পরীক্ষায় আসতে দেখি, এখান থেকেও কিন্তু পরীক্ষায় আসে। কীরকম, যে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ হয় না তাকে অলুক তৎপুরুষ সমাস বলে, অর্থাৎ পূর্বপদের বিভক্তি লোপ পাবে না, পরপদ প্রাধান্য পাবে। আমরা তো বললামই যে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কি হবে, নিয়মটা হচ্ছে পরপদ প্রধান হবে এবং নর্মালি কি বিভক্তি সমস্ত পদে হচ্ছে কি বিভক্তি থাকবে না, কিন্তু এখানে বলছে কি এখানে বিভক্তি লোপ পাবে না, এখানে কি বিভক্তি থাকবে। এখানে যদি আমরা বলি, খেয়াল করি, এখানে যদি চিন্তা করি ছেলে ধরা, ছেলে ধরা মানে কি ছেলেকে ধরা, রাইট, ছেলে ধরা, এখানে একটা বিভক্তি থাকে, কিন্তু এখানে বিভক্তি কি ছেলে ধরা, ছেলেকে ধরা, কিন্তু সমস্ত পদে কিন্তু বিভক্তি থাকে না, বাট এখানে সমস্ত পদে কিন্তু একটা বিভক্তি রয়েছে, অর্থাৎ বিভক্তি চেঞ্জ হবে না। তারপরে চিনির কলে যদি আমরা চিন্তা করি ভাঙানো হয় চিনির কল, গুড়িয়া বালে, এখানে একটা এ বিভক্তি, এখানে কিন্তু সেম। কলের গান, কলের গান, গরুর দুধ, গরুর দুধ, হ্যাঁ, মনের মানুষ, মনের মানুষ, এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু বিভক্তি লোপ পাচ্ছে না। বিভক্তি যদি লোপ না পায়, এবং এখানে নিয়মে বলছে কি আমরা যদি বিভক্তি লোপ না পাই, যদি পরপদের প্রাধান্য হয়, পরপদের প্রাধান্য হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা অলুক তৎপুরুষ সমাস বলবো, সেটাকে আমরা অলুক তৎপুরুষ সমাস বলবো। পরবর্তীতে খেয়াল করি নং তৎপুরুষ সমাস। নং তৎপুরুষ সমাসটা একটু জানবো, নং তৎপুরুষ সমাসটা আসলে কি। নং তৎপুরুষ সমাস, এটার উচ্চারণ কিন্তু হচ্ছে নং বা নয়ং, নইং, নং বা নইং, এটার উচ্চারণ হচ্ছে নং বা নইং তৎপুরুষ সমাস। আচ্ছা, যে তৎপুরুষ সমাসের পূর্বপদে একটি নাবোধক অব্যয় থাকবে অথবা উপসর্গ এবং পরপদে বিশেষ্য বা বিশেষণ থাকে, নং তৎপুরুষ সমাস। তো আমরা নর্মালি একটু মাথায় রাখার চেষ্টা করব যে পূর্বপদে একটা নেতিবাচক শব্দ থাকবে এবং পরপদের প্রাধান্য থাকবে। নেতিবাচক শব্দ বলতে কি আমরা নেগেটিভ বোঝাবো, নট বোঝাবো, না বোঝাবো, এই টাইপের শব্দ থাকবে এবং পরপদের প্রাধান্য কীরকম, অধর্ম, অধর্মকে যদি ভাঙানো হয় নয় ধর্ম, তাই না, একটা নাবোধক শব্দ নয় ধর্ম, এবং ধর্মকে প্রাধান্য দেওয়া হচ্ছে, ধর্মটাই হচ্ছে কি প্রাধান্য পাবে। অসুখ নয় সুখ, তারপর কি অসুস্থ নয় সুস্থ, অশুভ নয় শুভ। তো এই বিষয়গুলো কিন্তু আমরা নং তৎপুরুষ সমাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, মূলত নেগেটিভ বা নাবোধক শব্দগুলো, নাবোধক বিষয়গুলো কিন্তু শুরুতে আসবে এবং পরপদের প্রাধান্য পাবে। এরকম যত উদাহরণ রয়েছে, অকাতর নয় কাতর, অনভ্যাস ন অভ্যাস, হ্যাঁ, এরকম সবগুলো উদাহরণগুলোই কিন্তু আমরা খেয়াল করব যে একটা ন বা নেগেটিভ থাকবে, কোনো কিছু বোঝাবে, আর পরবর্তীতে পরপদটা হচ্ছে প্রধান থাকবে। এখন আমরা একটু খেয়াল করব বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস, যে সমাসে সমসমান পদগুলো কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায়, বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস মানে কি, বহুব্রীহি সমাসটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাসের বিপরীতটা হচ্ছে বহুব্রীহি সমাস। তো এখানে মূলত কোনো কিছুই বোঝাবে না, পূর্বপদ এবং পরপদ কাউকে না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝাবে, সেটাকে বলা হয় হচ্ছে বহুব্রীহি সমাস। তো এখন এখানে উদাহরণগুলো আমরা একটু রিডিং করে নেব, এটা সংজ্ঞাটা, বাট এখানে একটু কিছু তথ্য খেয়াল করি। বহু অর্থ হচ্ছে কি, বহু মানে হচ্ছে অনেক, এবং ব্রীহি অর্থ হচ্ছে ধান, সুতরাং বহুব্রীহি অর্থ হচ্ছে অনেক ধান আছে যার, অর্থাৎ খেয়াল করি বহুব্রীহি সমাসে কোনো পদের অর্থই প্রাধান্য পায় না, অর্থাৎ দুইটা পদই কি পূর্বপদ এবং পরপদ কাউকেই বোঝায় না, বা কোনো কিছু বোঝায় না, না বুঝে কি হয় অন্য কোনো পদকে বোঝানো হয়, অর্থাৎ পরপদকে বা অন্য পদকে বোঝানো হয়, অন্য পদ হচ্ছে প্রধান, অন্য পদ প্রধান। আর বহুব্রীহি সমাস দ্বন্দ্ব সমাসের বিপরীত। কেন, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা জেনেছি দুইটা পদে কিন্তু প্রধান। যেমন আমরা যদি বলি যে মা বাবা, মা ও বাবা, এখানে কিন্তু কি মা ও বাবা, মা হচ্ছে পূর্বপদ, বাবা হচ্ছে পরপদ, তার মানে এখানে হচ্ছে পূর্বপদ মা এবং বাবা হচ্ছে কি পরপদ, তাহলে এই দুইটা পদে কিন্তু প্রধান, মা এবং বাবা বলতে দুইজনকে কিন্তু বোঝানো হচ্ছে, দুইটা বিষয়কে প্রধানভাবে বোঝানো হচ্ছে। কিন্তু এই সমস্যার ক্ষেত্রে কিন্তু এই দুইটার কোনোটাই বোঝাবে না, একটা অন্য একটা পদ বোঝাবে, অন্য কোনো বিষয় বোঝাবে। কীরকম সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখন এখানে বলা হয়েছে কি বহুব্রীহি সমাসের যে নিয়ম, এখানে অনেকগুলো নিয়ম দেওয়া রয়েছে, এই নিয়মগুলো আমরা একটু জাস্ট এখানে বোঝানোর তেমন আপনি জাস্ট রিডিং যদি পড়েন তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন যে এখানে আসলে কী বলা হচ্ছে। খেয়াল করি, সমান
সহ বা সহিত অর্থে কোনো শব্দের সাথে দন্তুস্ব থাকলে বহুব্রীহি সমাস হয়। ফার্স্ট নিয়ম, সমান সহ বা সহিত অর্থে কোনো শব্দের সাথে যদি দন্তুস্ব থাকে সেক্ষেত্রে সেটা বহুব্রীহি সমাস হবে। আর ব্যাস বাক্যর সময় কি হবে, দন্তুস্ব এর পরিবর্তন হবে, পরিবর্তনে কি হবে, সমান সহ সহিতের সাথে যুক্ত হবে। তো এখন কথা হচ্ছে এগুলো উদাহরণ দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। কিরকম খেয়াল করি, সবান্ধব, সবান্ধব এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি বান্ধব সহ বর্তমান, তাই না? তাহলে এখন এই যে দন্তুস্ব থাকলে বহুব্রীহি সমাস, এখন ব্যাস বাক্যর সময় এই যে এটা হচ্ছে ব্যাস বাক্য, এই ব্যাস বাক্যর সময় কি হয়েছে, এই যে দন্তুস্বটা এর পরিবর্তে সমান সহ বা সহিত, এই যে সহ দন্তুস্বরের পরিবর্তে সবান্ধব, দন্তুস্বরের পরিবর্তে কি হয়েছে, সহ হয়েছে, এটাই বোঝানো হয়েছে। বা তারপরে যদি বলা হয় কি সফল, সফল, সফলের ক্ষেত্রে কি এই যে দন্তুস্ব আছে না, সফল, তাহলে এখানেই বলছে কি সমান সহ বা সহিত অর্থে যদি কোনো শব্দের সাথে দন্তুস্ব থাকে তাহলে বহুব্রীহি সমাস হয়, এবং এই বহুব্রীহি সমাসে ব্যাস বাক্যের সময় এই দন্তুস্বয়ের পরিবর্তে সমান সহ বা সহিত বসবে। যেমন সফল সমান সমান হচ্ছে ফলের সহিত, এই বিষয়গুলো কিন্তু বসবে। আচ্ছা, এখানে আরও কয়েকটা উদাহরণ রয়েছে, ওগুলো আমরা একটু দেখব পরবর্তীতে, আপনারা একটু দেখে নেবেন। আর পরবর্তীতে এখন পরপদে খেয়াল করি, মাতৃক, পত্নিক, পুত্রক, স্ত্রীক যদি থাকে ব্যাস বাক্য মাতৃকের পরিবর্তে হবে কি মাতা, পত্নিকের পরিবর্তে হচ্ছে কি পতিক, পত্নিকের পরিবর্তে পত্নী, পুত্রকের পরিবর্তে হচ্ছে কি পুত্র, স্ত্রীকের পরিবর্তে হচ্ছে কি স্ত্রী হয়। যেরকম কি নদী মাতৃক, এখানে এই মাতৃকের পরিবর্তে কি হয়েছে, এখানে মাতা হয়েছে। তারপর কি বিপত্নিক, এই যে পত্নিক, তাই না, পত্নিক বিপত্নী, এই যে এটার পরিবর্তে কি হয়েছে বিগত হয়েছে পত্নীজার, বিগত হয়েছে পত্নীজার, এখানে কি আসছে পত্নিক থেকে হচ্ছে কি পত্নী। তারপর কি অপুত্রক, অপুত্রক থেকে কি আসছে, অপুত্রক থেকে পুত্র, অর্থাৎ পুত্র নেই যার, নির্ভীক নেই ভয় যার, তাই না, নির্ভীক নেই ভয় যার। তারপর কি হচ্ছে সস্ত্রীক, স্ত্রী সহ বর্তমান, সস্ত্রীক স্ত্রী সহ হচ্ছে বর্তমান। তো এই বিষয়গুলো আমরা একটু দেখলে বুঝতে পারবো। তারপর যদি খেয়াল করি বহুব্রীহি সমাসের ক্ষেত্রে পরপদে যদি অক্ষ বা নাফ থাকে তাহলে ব্যাস বাক্যে কি হবে, অক্ষি বা নাভি। প্রথম কথা হচ্ছে যদি অক্ষ বা নাফ থাকে সেটা আমরা কি জানলাম, কি বহুব্রীহি সমাস, তাই না? তাহলে এক্ষেত্রে ব্যাস বাক্যের ক্ষেত্রে কি হবে, যেমন খেয়াল করি কমলাক্ষ, কমলাক্ষ, এখানে অক্ষ আছে কমলাক্ষ, তাই না, অক্ষ বা নাফ, কমলাক্ষ যদি থাকে তাহলে কি কমলের ন্যায়, এই যে অক্ষি কমলের ন্যায়, সেটা কি হবে কমলের ন্যায় অক্ষি যার, পদ্ম নাভিতে যার, তার মানে কি হবে পদ্মনাভ, পদ্ম নাভিতে যার পদ্মনাভ। তারপর কি উন্মনাভ, উন্ম নাভিতে যার উন্মনাভ। তারপর খেয়াল করি বহুব্রীহি সমাসের ক্ষেত্রে পরপদে যদি জানি থাকে, পরপদে জানি থাকলে ব্যাস বাক্যের ক্ষেত্রে কি হবে, জায়া হবে। কিরকম, যুব জানি, এই জানিটা হচ্ছে কি উত্তরপদ, জানিটা হচ্ছে উত্তরপদ বা জানিটা হচ্ছে পরপদ। তাহলে এই পরপদে আমরা জানি পেলাম, এই জানি থাকলে কি হবে জায়া, তার মানে কি যুবতী জায়া যার, যুবতী হলে যুব এবং জায়া হলে কি জানি হবে, যুবতী হলে যুব এবং জায়া হলে জানি। আচ্ছা, তো এখন বহুব্রীহি সমাসে পরপদে যদি কি হয় চূড় বা কর্ম যদি হয় সেক্ষেত্রে কি হবে চূড়া বা কর্ম, যেমন কি চন্দ্রচূড় বা চন্দ্রচূড়া মানে কি হবে চন্দ্রচূড়া যার, চন্দ্রচূড়া যার, চূড়া থাকলে হচ্ছে কি হবে এটা হবে। তারপরে বিচিত্র কর্মা, বিচিত্র কর্মা থাকলে কি হবে, এখানে কর্মা থাকলে কর্ম হবে, বিচিত্র কর্ম, এই যে কর্ম, বিচিত্র কর্মা থেকে কর্ম। তারপর কি বহুব্রীহি সমাসে পরপদে যদি কি থাকে গন্ধি বা গন্ধা, বহুব্রীহি সমাসের পরপদে যদি গন্ধি বা গন্ধা থাকে, যেরকম সুগন্ধি, এই যে গন্ধি, তারপর কি পদ্মগন্ধি, তারপর কি মৎস্যগন্ধা, এটাই বলছে গন্ধি বা যদি গন্ধা থাকে সেক্ষেত্রে কি হবে ব্যাস বাক্য হচ্ছে গন্ধ হবে, গন্ধি বা গন্ধার পরিবর্তে গন্ধ, যেরকম কি সুগন্ধি সুগন্ধ যার, তারপর কি পদ্মগন্ধি, তারপর কি পদ্মের ন্যায় গন্ধ যার, মৎস্যগন্ধা, সেই মৎস্যগন্ধাতে কি হবে মৎস্যগন্ধা, মৎস্যের ন্যায় গন্ধ যার, মৎস্যের ন্যায় গন্ধ যার।
পরবর্তী খেয়াল করি যে বহুব্রীহি সমাসের প্রকারভেদ সম্পর্কে একটু আমরা জানবো। বহুব্রীহি সমাসের প্রকারভেদ কতগুলো? টোটালে 8 প্রকার। টোটালে কয়টি? 8 প্রকার। এই যে 8 প্রকার, এই 8 প্রকারের মধ্যেও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসতে দেখা যায়। তো আমরা এই 8 প্রকার যে বিষয়গুলো রয়েছে সবগুলো আস্তে আস্তে একটা একটা করে শেষ করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তো সমানাধিকরণ বহুব্রীহি সমাসটা চিনব কিভাবে? এখানে পূর্বপদ বিশেষ্য এবং পরপদ হচ্ছে কি? বিশেষণ। অর্থাৎ পূর্বপদ হচ্ছে নাউন ও পরপদ হচ্ছে কি? অ্যাডজেক্টিভ কিংবা পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে তাকে সমানাধিকরণ বহুব্রীহি বলে। তো এখন কথা হচ্ছে পূর্বপদ হচ্ছে কি? বিশেষ্য এবং পরপদ হচ্ছে কি? বিশেষণ যদি হয় সেক্ষেত্রে কি জানলাম আমরা? সেক্ষেত্রে হচ্ছে কি? সমানাধিকরণ। সমানাধিকরণ বহুব্রীহি বলে। সমানাধিকরণ তার মানে কি? এটা হচ্ছে কি? বিশেষ্য, কাটা হচ্ছে কি? বিশেষণ। তাহলে বিশেষ্য এবং বিশেষণ মিলে যে সমাসটা হবে সেটা হচ্ছে কি হবে? আচ্ছা, ঠোঁট কাটাকে যদি বলা হয় ঠোঁট কাটা যার, কর্মনিষ্ঠ, কর্মে নিষ্ঠ যে। তো এই উদাহরণগুলো আমরা একটু দেখব। তো পরবর্তীতে আরেকটা নিয়ম হচ্ছে কি? বিশেষণ যোগ বিশেষণ, অর্থাৎ এটারই উল্টোটা। এটারই হচ্ছে উল্টোটা। তার মানে কি? বিশেষণ যদি তাহলে খোস, এটা হচ্ছে কি? বিশেষণ। উচ্চ বিশেষণ, নীল বিশেষণ, কণ্ঠ, মেজাজ, এগুলো হচ্ছে কি? বিশেষ্য। শ্রী, সুশ্রী, সুন্দর শ্রী যার। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা একটু দেখব। যদি বিশেষ্য বা পরপর যদি বিশেষণ থাকে সেক্ষেত্রেও কিন্তু সমানাধিকরণ কি হয়? বহুব্রীহি সমাস হয়। পরবর্তীতে খেয়াল করে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। ব্যাধিকরণ বহুব্রীহির ক্ষেত্রে কিন্তু দুইটাই বিশেষ্য হবে। আমরা কিন্তু অপোজিট জেনেছি, এবার কিন্তু দুইটাই একই রকম, অর্থাৎ বিশেষ্য বিশেষ্য। অর্থাৎ বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটি যদি বিশেষণ না হয়, অর্থাৎ দুইটাই যদি বিশেষ্য পদ হয় এবং অন্য পদের অর্থ প্রদান পায়, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি, অর্থাৎ পূর্বপদ পরপদ বিশেষ্য হবে এবং অন্য কোনো বস্তু, ব্যক্তি কিংবা অন্য কোনো কিছু বোঝাবে যার পূর্ব ও পরপদের বৈশিষ্ট্য যুক্ত থাকবে। তো এখন কথা হচ্ছে যে এই কথাগুলো কিন্তু অনেকের মাথায় ঢোকা খুব কঠিন বা মুশকিল। এই বিষয়গুলো আপনি কখন জানবেন? যখন আপনি সমাসের ক্ষেত্রে প্রথম থেকে সিকোয়েন্স অনুযায়ী পড়বেন, যাতে করে একটার সাথে আরেকটা রিলেটেড করে আপনি পড়তে পারেন। এবং আপনি যখন বারবার পড়বেন তখন কিন্তু এই বিষয়গুলো আর কনফিউশন তৈরি করবে না। আপনার কাছে এখন হয়তো বা মনে হচ্ছে যে বিষয়গুলো খুব কঠিন, মনে রাখা খুব কঠিন। তো আপনি যখন বারবার পড়বেন, বারবার দেখবেন, তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি আয়ত্তে চলে আসবে। ঠিক আছে? তো এখন অনেকগুলো উদাহরণ রয়েছে, খেয়াল করি। বিনা পানি, এখানে বিনা বলতে বাদ্যযন্ত্রকে বোঝানো হচ্ছে, অর্থাৎ বিনা পানিতে যার, অর্থাৎ এখানে হাতটা হচ্ছে কি? পানিতে বলতে বোঝাচ্ছে হাতে। হ্যাঁ, বিনা মানে হচ্ছে বাদ্যযন্ত্র। তার মানে কি? এখানে বাদ্যযন্ত্র এবং হাত দুইটাই কিন্তু বিশেষ্য পদ, অর্থাৎ দুটাই কিন্তু নাউনকে বোঝাচ্ছে। ঠিক আছে? এখানে বিনা এবং পানিকে না বুঝিয়ে কিন্তু বিনা পানিকে একটা বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে। তার মানে এখানে সত্য হচ্ছে কি? দুইটা বিশেষ্য থাকবে, পূর্বপদ এবং পরপদ দুইটাই হচ্ছে নাউন থাকবে। পূর্বপদ এবং পরপদ দুটাই হচ্ছে নাউন থাকবে এবং এই পরপদটা এবং হচ্ছে কি বোঝাবে? প্রাধান্য বোঝাবে অন্য একটা কিছুকে। এখানে খেয়াল করি, এখানে বিনা পানিকে, বিনা এবং পানি দুটাই হচ্ছে নাউন, কিন্তু এই দুইটা নাউন মিলিয়ে অন্য একটা বিষয় বোঝাচ্ছে। এখানে বিনা পানি বোঝাচ্ছে না। বিনা মানে কি? বাদ্যযন্ত্র বা পানিতে হাতে যার। এখন পানিকে না বুঝে বিনা পানি বলতে কি বোঝাচ্ছে? ধারণকারীকে বোঝাচ্ছে, অর্থাৎ দেবী সরস্বতীকে বোঝাচ্ছে। দেবী সরস্বতী যে বিনা হাতে যে উনি যে যন্ত্র যে নিয়ে দাঁড়িয়ে থাকেন, বাদ্যযন্ত্র, সেটার কথা এখানে বোঝানো হচ্ছে। এরকম আরও আছে, পদ্ম নাভিতে যার, এখানে বিষ্ণুকে বোঝানো হচ্ছে। তারপর কি? শূল অর্থে ধারালো ফলাযুক্ত অস্ত্র। হ্যাঁ, শূল পানি, শূল অর্থে কি? এখানে ধারালো অস্ত্রযুক্ত বলা হচ্ছে, কিন্তু পানিতে যার এখানে মূলত শিবকে বোঝানো হচ্ছে। তারপর কি রয়েছে? গজানন, গজের হাতির আনন। হ্যাঁ, এখানে আনন মানে হচ্ছে মাথা, আর গজের মানে কি? হাতির। তার মানে কি? গজের হাতের আনন মাথা যার, এখানে গণেশকে বোঝানো হচ্ছে। একটা তৃতীয় কোনো ব্যক্তি, তৃতীয় অর্থাৎ প্রথম এবং পূর্বপদ এবং পরপদ কোনো কিছু না বুঝিয়ে একটা তৃতীয় কোনো পদকে বোঝানো হচ্ছে, সেটাই মূলত হচ্ছে কি? গণেশকে বোঝানো হচ্ছে। তো এই হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। এই ব্যাধিকরণ বহুব্রীহি সমাসে যে উদাহরণগুলো রয়েছে, এখানে উদাহরণগুলো বিস্তারিত বারবার একটু দেখার চেষ্টা করব। এই উদাহরণগুলো পড়লে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো এখন আরও কিছু বিষয় রয়েছে, খেয়াল করি যে পরপদ, এই যে কৃদন্ত পদ, কৃত প্রত্যয় সাধিত শব্দকে কৃদন্ত পদ বলে। আমরা কিন্তু একটু আগে জেনে আসছি যে কৃত প্রত্যয় সাধিত শব্দকে হচ্ছে কি বলে? কৃদন্ত পদ। এখন
এই কৃদন্ত পদ কি হবে, বিশেষণ হলেও ব্যাধিকরণ বহুব্রীর ক্ষেত্রে বিশেষণ হলে কি হবে, ব্যাধিকরণ বহুব্রী সমাস হবে। যেরকম এই নিয়মটা একটু আলাদাভাবে আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব, বিশেষ করে এখানে যে উদাহরণগুলো রয়েছে স্পেশালি এই উদাহরণগুলোই আমরা একটু মনে রাখার চেষ্টা করব। নর্মালি এই উদাহরণগুলোই পরীক্ষায় কিন্তু আসে, এখানে খুব বেশি উদাহরণ নেই। এটার মধ্যে পরপদ কৃদন্ত অর্থাৎ এটা কি পরপদ কৃদন্তটা যদি হচ্ছে বিশেষণ হলেও ব্যাধিকরণ বহুব্রী হয়, যেমন এখানে কয়েকটা উদাহরণ রয়েছে, এই উদাহরণগুলো আমরা একটু আলাদাভাবে মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, এই উদাহরণগুলো আলাদাভাবে মনে রাখার চেষ্টা করব। নর্মালি এখান থেকে কিন্তু কপাল ভালো হইলে কমন পড়ে যাবে। আচ্ছা, এবার দেখবো ব্যতিহার বহুব্রী। ব্যতিহার বহুব্রী মানে খুবই সহজ একটা বিষয়। কীরকম, ক্রিয়ার পারস্পরিক অর্থ বোঝাবে, পারস্পরিক অর্থ, তাহলে সেটা ব্যতিহার বহুব্রী হবে। পারস্পরিক অর্থ বলতে কি বুঝি আমরা, আমরা নর্মালি বুঝি কি মারামারি, ক্রিয়ার একটা পারস্পরিক, একটা মারার সাথে কি মারির সম্পর্ক রয়েছে, দুইটা ক্রিয়ার, যেরকম গলাগলি, রক্তারক্তি। ঠিক আছে, এই বিষয়গুলো কি একটা পারস্পরিক সম্পর্ক বোঝাচ্ছে। এবং সবচেয়ে বিষয় হচ্ছে দ্বিরুক্ত শব্দ হবে এবং পূর্বপদের শেষে একটা সরেয়াকার। এই যে মারা, এই যে মারা, এখানে একটা সরেয়া আছে, সরেয়াকার, এবং পরপদের শেষে একটা কি রস্বইকার। এই পরপদের শেষে যে রি, এই যে রি মারি, এই মারির ক্ষেত্রে কি আছে, একটা রস্বইকার আছে। অর্থাৎ দ্বিরুক্ত শব্দ পূর্বপদের শেষে সরেয়াকার এবং পরপদের শেষে রস্বইকার যুক্ত হবে, এবং পূর্বপদ কিংবা পরপদ কোনোটাকে না বুঝিয়ে ক্রিয়া প্রতিক্রিয়াকে বোঝানো হবে। এক কথায় আমরা যদি কিছু নাও বুঝি, নর্মালি আমরা পরীক্ষায় মাথায় রাখবো যে একই রকম শব্দ, একই রকম পূর্বপদ এবং পরপদ যদি একই রকম বিষয় বোঝায়, সেটাকে আমরা কি বলবো, সেটাকে হচ্ছে আমরা এই ব্যতিহার বহুব্রী বলবো। যেরকম মারামারি, কানাকানি, রক্তারক্তি, গালাগালি, ঠিক আছে, চোলাচুলি, খুনাখুনি, তারপর কি তর্কাতর্কি, নাচানাচি, গোতাগুতি, এই সবগুলো হচ্ছে কি কারাকারি। আপনি দেখলে কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড। একটাতে কি গালা, একটা সরিয়া আছে, আর একটা ক্ষেত্রে কি রস্বই আছে। এই যে রস্বই, তো কি সরিয়া রস্বই, সরিয়া রস্বই, সরিয়া রস্বই, সবগুলো ক্ষেত্রে কিন্তু কি একটা রিলেটেড। আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে ব্যতিহার বহুব্রী বোঝাচ্ছে। এখন নং বহুব্রী, নং বহুব্রীটা একটু আমরা খেয়াল করি। শিমুল কমেন্ট করেছেন যে আজকের ক্লাস অনেক তথ্যবহুল। অবশ্যই তথ্যবহুল, কিন্তু এই তথ্যগুলো যখন আপনি মাথায় রেখে আপনি যখন অ্যাপ্লাই করতে পারবেন পরীক্ষার সেন্টারে গিয়ে, তখনই কিন্তু আমি সফল, বা তখন কিন্তু আপনার কাছে ভালো লাগবে। তখন আপনি বলবেন বা আপনি তখন বুঝবেন যে আসলে আমি কিছু জানতে পারছি, শিখতে পারছি। কিন্তু তথ্যবহুল ক্লাস নিলাম কিন্তু আপনি এগুলো কিছুই মাথায় রাখতে পারলেন না, ব্যাপারটা কিন্তু মোটেও ভালো হবে না বা ভালো বিষয় হবে না তখন আমার জন্য। যাই হোক, আপনি বারবার পড়বেন, আপনারা বারবার পড়বেন, অবশ্যই বারবার পড়লেই হবে। এখন কিছু বিষয় থাকে যে বিষয়গুলো কি হয়, আমরা যখন ছোটোবেলায় কি করছি, ছোটোবেলায় যখন সাইকেল চালানো শিখেছি তখন কি হয়েছে, আমরা প্রথমে নিচ থেকে সাইকেল চালানো শিখেছি, তারপরে কি উপর থেকে, তাই না, সিটে বসে সাইকেল চালাতে পারি। তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে সাইকেল চালানোর যে বিষয়টা, আপনি কিন্তু একদিনে কিন্তু উপরে সাইকেল চালানো শিখেননি, বা এমনও হয়েছে যে আপনার নিচে সাইকেল চালানো শিখেছেন, তারপরে কি সিটে বসে, এবং সর্বশেষে কি এমন আপনি হচ্ছে অভিজ্ঞ হয়ে গিয়েছেন যে আপনি হাত ছেড়ে দিয়ে আপনার কি বলে ওটাকে, আপনার হাত ছেড়ে দিয়েই কিন্তু আপনি সাইকেল খুব সহজেই চালাতে পারছেন। তো এইটা হয়েছে কিভাবে, এটা হয়েছে মূলত প্র্যাকটিসের কারণে, প্র্যাকটিসের কারণে। আরেকটা উদাহরণ আমরা কিন্তু আগে ছোটোবেলায় পড়ে আসছি, সম্ভবত 8, 9, 10 কি 10-এ হবে হয়তো বা, যে সাঁতার শেখা, সাঁতার শেখা কেউ একজন নিয়ম জানে আর কেউ একজন হচ্ছে কি প্র্যাকটিক্যালি নদীতে গিয়ে সাঁতার কাটে। তো আপনি যদি শুধু নিয়ম জানেন কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারলেন না, সেটা কিন্তু মোটেও সূক্ষ্মর বিষয় হবে না। তো আপনাকে নিয়মও জানতে হবে, একই সাথে প্র্যাকটিস করতে হবে। নদীতে যেরকম নেমে আপনি সাঁতার শিখবেন, একই রকমভাবে আপনি শুধু নিয়ম জানলেন কিন্তু আপনি প্র্যাকটিস করলেন না, তাহলে কিন্তু যে পুকুরে কিন্তু ডুবে পানি টানি খেয়ে একদম একাকার হয়ে অবস্থা হয়ে যাবে। সুতরাং নিয়ম পড়বেন এবং একই সাথে উদাহরণগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু ক্লিয়ার হবে। এখন নং অর্থ আমরা জানলাম একটু আগে, নাবোধক। এখন কিছু অব্যয় রয়েছে, এই যে অব্যয়গুলো রয়েছে, এই অব্যয় যদি পূর্বপদে বসে, সে হচ্ছে কি হবে, বসে যে বহুব্রী সমাস হয় তাকে হচ্ছে নং বহুব্রী সমাস বলবে, তাই না। এই পদটি বিশেষণ হয়, তবে এবং এই নং বহুব্রী সাধিত পদটি কি হবে, বিশেষণ হবে, বিশেষণ। এটা একটু মাথায় রাখবো, বিশেষণ পদ হবে এবং এই যে বিষয়গুলো রয়েছে এগুলো থাকবে। অর্থাৎ পূর্বপদে নাবাচক অব্যয়, এই স্বরেয়, অনা, বে, নি, নি এগুলো কিন্তু থাকবে, এবং সমস্ত পদটি বাক্য সংক্ষেপণ অর্থাৎ ব্যাস বাক্যে এক কথায় প্রকাশ হবে।
একটু জটিল মনে হচ্ছে, একটু জটিল মনে হলেও আপনি হয়তোবা এক ক্লাসে আপনি একবার পড়ে বুঝতে পারবেন না, কিন্তু আপনি যখন পরবর্তীতে এই ক্লাসগুলো বারবার টেনে টেনে দেখবেন, বারবার বই পড়বেন, আপনার কাছে যে বইটা থাকবে বারবার প্র্যাকটিস করবেন, ক্লাসগুলো দেখবেন, তাহলে কিন্তু আপনার একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এখানে উদাহরণগুলো একটু দেখবেন। এখন খেয়াল করি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্ত পদে লোপ পায় তাহলে এবং অন্য পদের প্রাধান্য পায় তাহলে সেটাকে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলে। কিরকম খেয়াল করি, বিড়াল চোখী। বিড়াল চোখী বলতে কি বুঝি? বিড়ালের চোখের মতো চোখ যে নারীর। এখানে খেয়াল করি বিড়াল চোখী বলতে এখানে বিড়াল এবং বিড়ালের চোখ কিছুই কিন্তু বোঝানো হয় না, বোঝানো হয় একটা সুন্দরী কোনো রমণীর চোখকে বোঝানো হয়, তাই না? বিড়ালের চোখের মতো ন্যায় যে নারীর চোখ, অর্থাৎ বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর, অর্থাৎ অনেকের যে নারীর চোখ সুন্দর, হ্যাঁ, যে রমণীর চোখগুলো সুন্দর সেটাকে মূলত বিড়াল চোখ হিসেবে বলা হচ্ছে। তো এখানে বিড়াল এবং চোখ বা বিড়ালের সাথে কিন্তু সেটার কোনো সম্পৃক্ত নেই, কিন্তু এখানে বিড়াল চোখীদের একজন রমণীর সুন্দর চোখের কথা বলা হচ্ছে। তো এটাই মূলত বলা হচ্ছে। আবার খেয়াল করি এখানে উভয় পদের বৈশিষ্ট্য সম্পন্ন কোনো তৃতীয় কাউকে বুঝিয়েছে, ঠিক আছে, তৃতীয় কাউকে বুঝিয়েছে। তারপরে খেয়াল করি শূর্পনখা, এখানে শূর্পের কুলের মতো নখ যে নারীর, এখানে কুলার মতো নখ ধারণকারী নারীকে বোঝানো হচ্ছে, ধারণকারীকে বোঝানো হচ্ছে। এখানে হচ্ছে রাবণের বোনকে মূলত বোঝানো হচ্ছে। একই রকম পদ্মামুখী, পদ্মের মুখের মতো মুখ যার, হারিমুখ, হারি মুখের মতো মুখ যার, তারপর কি মেনিমুখ, সোনামুখী। এই সবগুলো বিষয় হচ্ছে কি, এই সবগুলো বিষয়ে মূলত আমরা মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের মাধ্যমে কিন্তু বুঝতে পারছি। ওকে, প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাস। প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাস মূলত হচ্ছে কি, একটা আ, এ, ও এইগুলো হচ্ছে প্রত্যয় যুক্ত হবে এবং অন্য পদ প্রাধান্য পাবে এবং পূর্বপদের বিভক্তি লোপ পাবে না, পূর্বপদের বিভক্তি লোপ পাবে না। ঠিক একই রকম আমরা যেরকম আগে পড়ে আসছি কি এক চোখা, এখানে কিন্তু বিভক্তি লোপ, চোখ যোগ কি আ, একদিকে চোখ যার, অর্থাৎ একদিকে দৃষ্টি যার, যিনি উভয় দিকে সমান বিবেচনা না করে এক পক্ষ নেন। তারপর কি ঘর মুখো, এখানে কি আছে ও, ঘর মুখো, এখানে হচ্ছে ও। তারপর কি এক চোখা, তারপর কি ঘরের দিকে মুখ যার, তারপর কি নি খরচে, খরচ যোগ এ, খরচ যোগ এ, তারপর কি নি খরচ, নেই খরচ যার, নেই খরচ যার। তো এই বিষয়গুলো হচ্ছে কি প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাস। এই প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাসের উদাহরণগুলো একটু বারবার পড়বেন। আমি বারবার একটা কথাই বলি যে আপনি অবশ্যই নিয়ম জানবেন, নিয়ম পড়বেন, নিয়ম দেখবেন, তারপরে একই সাথে আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনার জন্য সবথেকে বেশি উপকার আপনি পাবেন। অলুক বহুব্রীহির কথা যদি চিন্তা করি, যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হবে না, পূর্ব এবং পরপদের কোনো পরিবর্তন হবে না, বরং অন্য পদ প্রাধান্য পায়, তাকে হচ্ছে অলুক বহুব্রীহি বলে। পূর্বপদ এবং পরপদের কোনো পরিবর্তন নেই। তারপর কি এই প্রত্যয়গুলোও কিন্তু যুক্ত থাকবে একই রকম। তারপর কি অলুক বহুব্রীহির সমস্ত পদটি হচ্ছে কি হবে, এটা একটু আমরা মাথায় রাখবো যে অলুক বহুব্রীহির সমস্ত পদটি হচ্ছে কি হবে, অ্যাডজেক্টিভ হবে, বিশেষণ হবে। অলুক বহুব্রীহির সমস্ত পদটি হচ্ছে কি হবে, বিশেষণ হবে, সমস্ত পদটি হচ্ছে বিশেষণ হবে। এখানে খেয়াল করি কথাই পটু, কথাই পটু যে, তারপর কি এখানে কথার বিষয়ে পটু ব্যক্তিকে নির্দেশ করে যার মাঝে কথা বিষয়ে পটুত্ব বিদ্যমান। এখানে উদাহরণগুলো রয়েছে, এই উদাহরণগুলো একটু আমরা একটা উদাহরণগুলো একটু দেখে নেব, ঠিক আছে। হাতে করি, হাতে খড়ি যার, অন্ধ বোঝাচ্ছে এখানে, অর্থাৎ আমরা কি পরপদটা হচ্ছে কি অন্য কিছু বোঝাবো, অন্ধ বোঝাচ্ছে এখানে। সংখ্যাবাচক বহুব্রীহিটা কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে জেনে আসছি যে আমরা দ্বিগু এবং সংখ্যাবাচক বহুব্রীহিটা রিলেট করে পড়েছিলাম। আপনাদের মনে আছে কিনা, বা আপনারা যারা আমার ক্লাস করেছেন আপনারা নিশ্চয়ই জানেন যে দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাস দ্বারা আমরা রিলেট করে পড়েছিলাম, তাই না? তো এখন একটু খেয়াল করি, তারপরও সংখ্যাবাচক বহুব্রীহি সমাসটা হচ্ছে কি একটা সংখ্যা থাকবে, একটা পূর্বে একটা সংখ্যা থাকবে এবং পরবর্তীতে সেটাকে না বুঝে অন্য কিছু বিষয় বুঝাবে, অর্থাৎ পূর্বপদ সংখ্যাবাচক হবে এবং পরপদ বিশেষ্য হলেও সমস্ত পদ দ্বারা বিশেষণ বোঝালে এবং অন্য পদ প্রাধান্য পায় তাকে সমস্তবাচক সংখ্যাবাচক বহুব্রীহি বলে। এন্ড অন্য পদ বলতে আসলে কি বুঝি খেয়াল করি। এখানে দোনওয়ালা বলতে আমরা এর আগে উদাহরণ দিয়েছিলাম, দোনওয়ালা হচ্ছে কি পিস্তল বা গুলি বোঝাচ্ছে এক ধরনের, তাই না, বন্দুক বোঝাচ্ছে, দই নল আলা যার বন্দুক, এটাকে হচ্ছে কি সংখ্যাবাচক বহুব্রীহি। তারপর কি এক চালা আছে যার যে ঘরের, এক চালা, তারপর কি
সপ্তপদী, সপ্তপদ আছে যার, এখানে বিবাহ বোঝাচ্ছে। একতারা আছে যার, যে একতারা আছে যে যন্ত্রের, তারপর কি পঞ্চানন, পঞ্চ আনন যার, এটা হচ্ছে কি শিবকে বোঝানো হচ্ছে। এই বিষয়গুলো হচ্ছে কি সংখ্যাবাচক বহুব্রী, সংখ্যাবাচক বহুব্রী। তারপর কি 10 হাতি বলতে কি বোঝাচ্ছে, 10 হাত পরিমাণ যার, অর্থাৎ ধুতিকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তারপর কি 10 গজি, তারপর কি দশরথ, এই সবগুলো হচ্ছে কি অন্য পদকে বোঝানো হচ্ছে। আর দ্বিগু সমাসের ক্ষেত্রে কিন্তু ওইটাই বোঝানো হবে, যেরকম দোতলা, হ্যাঁ তারপর কি চৌরাস্তা, এই বিষয়গুলো হচ্ছে কি হবে সংখ্যাবাচক বহুব্রী। ওকে, তো এই বিষয়গুলো কিন্তু মূলত সংখ্যাবাচক বহুব্রীকে বোঝানো হবে। এখন খেয়াল করে হচ্ছে নিপাতনের সিদ্ধ বহুব্রী, নিপাতনের সিদ্ধ বহুব্রী আসলে কিছুই না, জাস্ট মুখস্থ, এগুলো হচ্ছে জাস্ট মুখস্থ, এগুলোর কোনো নিয়ম নেই। নিপাতনের সিদ্ধ বহুব্রী এই সমাজটা আছেই মূলত, বইয়ে নর্মালি কয়েকটা উদাহরণ দেওয়া রয়েছে, মূলত পরীক্ষায় আসলে এই উদাহরণগুলো থেকে হুবহু উঠাই দেওয়া থাকবে। ঠিক আছে, এগুলো কোনো নিয়ম নেই, এগুলো জাস্ট মুখস্থ রাখতে হবে, একটু রিডিং করতে হবে, বারবার মনে রাখতে হবে। তো প্রাদি সমাসের কথা যদি বলা হয়, যে প্র, পরি, অতি, প্রতি, অনু, এগুলো অব্যয়ের সাথে কৃদন্ত পদ, অর্থাৎ কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য পদ পদের যে সমাস হয় তাকে আমরা প্রাদি সমাস বলবো। এখন নিয়মের কথা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্র, পরি, প্রতি, অনু যোগ হচ্ছে কি থাকবে, একটা কৃদন্ত পদ, অর্থাৎ কৃত প্রত্যয় সাধিত শব্দ থাকবে, তাহলে সেটাকে আমরা প্রাদি বলবো। তারপরে একটু খেয়াল করি, এখানে কিছু উদাহরণ দেওয়া রয়েছে। নর্মালি প্রাদি সমাসের ক্ষেত্রে এখানে যে উদাহরণগুলো দেওয়া রয়েছে, এইখান থেকেই মূলত পরীক্ষায় সাধারণত এসে থাকে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি জাস্ট একটু রিডিং করবেন, পরিভ্রমণ, অনুতাপ, প্রবচন, এই বিষয়গুলো কি। পরিভ্রমণ বলতে কি বোঝায়, পরি অর্থাৎ চতুর্দিকে যে ভ্রমণ, তারপর কি অনুতাপ হচ্ছে কি অনুর পশ্চাতে যে তাপ, প্রকৃষ্ট অর্থে, এই বিষয়গুলো একটু বারবার রিডিং করে নেবেন। ঠিক আছে, সর্বশেষ রয়েছে যে কি নিত্য সমাস, এটা কিন্তু আমাদের স্লাইডের, আচ্ছা অলরেডি টাইম অনেকটা হয়ে গেছে, আমরা একটু চেষ্টা করছি, খেয়াল করি। নিত্য সমাস, যে সমাসে সমসমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে তাদেরকে কি বলা হয়, এবং ব্যাস বাক্যর দরকার পড়বে না, সেটা হচ্ছে নিত্য সমাস। নিত্য সমাসের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে, খেয়াল করি। যদি মাত্র থাকে, শব্দের মধ্যে যদি মাত্র থাকে, সেটাকে আমরা নিত্য সমাস বলবো। কীরকম, নামমাত্র, দর্শন মাত্র, তন্মাত্র, কি চাইবে মাত্র, এরকম মাত্র থাকলে সেটাকে আমরা কি বলবো, নিত্য সমাস। কিন্তু অতিমাত্র এটা একটু ব্যতিক্রম, ব্যতিক্রমটা একটু আমরা আলাদাভাবে মনে রাখবো, এটাকে কিন্তু কি বলা হয়, অব্যয়ীভাব সমাস, এটা একটু মাথায় রাখবো। আর যদি অন্তর থাকে শেষে, গ্রহান্তর, দেশান্তর, যত অন্তর আছে সবগুলো অন্তর কি হবে, এই সবগুলো অন্তর যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি হবে, নিত্য সমাস। এবং একটু ব্যতিক্রম খেয়াল করি, তেপান্তর, এই তেপান্তর কিন্তু আবার দ্বিগু সমাসের উদাহরণ। তেপান্তর হচ্ছে দ্বিগু সমাস, তাহলে দুইটা নিয়ম জানলাম, একটা হচ্ছে মাত্র যদি থাকে, আর একটা যদি অন্তর থাকে, সেক্ষেত্রে হচ্ছে নিত্য সমাস। এই ব্যতিক্রমগুলোও কিন্তু আমরা দেখে আসলাম। আর নিয়ম হচ্ছে কি, টি, টা, টে, খানাগুলি যদি থাকে তাহলে সেটাকে আমরা নিত্য সমাস বলবো। কীরকম, মানুষটি, কলমটা, আমগুলো, গুলো, তারপর কি বইগুলো, ঘোলাটে, এই যে ঘোলাটে, তারপর কি গ্রাম শুদ্ধ, শরীর শুদ্ধ, এই যে শরীর শুদ্ধ, এই যে শুদ্ধ, এগুলো যদি থাকে সেটাকে আমরা নিত্য সমাস বলবো। ঠিক আছে, আর নিত্য সমাসের আরও কিছু উদাহরণ, যেরকম মাথা পিছু, দিনভর, কালসাপ, তারপর কি কালসাপ, কালসাপ পূজার্থ, আমরা, জনৈক্য এবং 92, এটা কিন্তু খুব বেশি পরীক্ষায় আসে যে নিত্য সমাস কোনটি, নিচের কোনটি নিত্য সমাস, খুবই বেশি পরীক্ষা আসে 92। আর একটা হচ্ছে কি আমরা কিন্তু এর আগে দেখে আসছি যে আমরা কিন্তু হচ্ছে কি, এটা হচ্ছে নিত্য সমাস এবং একই সাথে কি একশেষ দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব সমাস। তার মানে এই বিষয়টি কিন্তু আমরা কি, আমরা এবং হচ্ছে 92, এই দুইটাই কিন্তু পরীক্ষায় আসে। 92 কিন্তু আমরা জানলাম নিত্য সমাস, আর আমরা কিন্তু নিত্য সমাস এবং একই সাথে কি একশেষ দ্বন্দ্ব সমাস। পরীক্ষায় যদি নিত্য সমাস থাকে আমরা অ্যান্সার করব নিত্য সমাস, আর নিত্য সমাস যদি অপশনে না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, হচ্ছে একশেষ দ্বন্দ্ব দেখাবো। আর দুটাই যদি থাকে তাহলে আমরা নিত্য সমাস, সেটাই কিন্তু সঠিক অ্যান্সার দেখাবো। তো যাই হোক, আজকে অনেক সময় নিয়ে ফেলছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্ত থাকবে, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো অধ্যায় নিয়ে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।